আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসে। আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের লেকচার 1 তো দেখে ফেলছি, এখন লেকচার 2 থেকে শুরু করতে যাচ্ছি। এবং লেকচার 2 তে আমরা যেই কথাবার্তাগুলো বলবো বেসিক্যালি ঘনমাত্রা নিয়ে, এটার রিলেশন কিন্তু খুব ভালো মতোই আমাদের লেকচার 1 এর সাথে আছে। কারণ আমরা লেকচার 1 এ যেটা নিয়ে দেখছি সেটা হচ্ছে এই যে দেখো, মোল সংখ্যা, এন নিয়ে আমরা কথাবার্তা বলছি। এখন এই যে মোল সংখ্যার সাথে আমরা একটা দেখছিলাম না, মোল সংখ্যার ফর্মুলা, যেটা এন ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাকে ভি লিটারে প্রকাশ করতে হয়, সাথে হচ্ছে এস দিয়ে গুণ দেওয়া। এই যে এখানকার যে এসটা দেখতেছি ভাইয়া, এই এসটা আসলে কি? এই এসটাই তো হচ্ছে একটা ঘনমাত্রা, যদি আমরা সেটাকে মোলারিটিতে প্রকাশ করি। মোলারিটিতে প্রকাশ করলে এই এসটাই কিন্তু একটা ঘনমাত্রা। সো দেখো, আল্টিমেটলি আমি যখন আবার ঘনমাত্রা আকারে লিখবো, এই যে এবার যদি আবার এস লিখতে চাই, তাহলে কি লিখবো? এন ডিভাইড বাই ভি। এই যে ভিটা কিন্তু বসাতে হয় লিটারে। তো ঘনমাত্রার এরকম মোলারিটি ছাড়াও অনেক একক আছে। মোলারিটিটা হচ্ছে একটা বহুল ব্যবহৃত একক আর কি। যেমন আসো একটু যদি সামনের দিকে যাই, আর স্টার তো দেওয়াই আছে, 3টে স্টার। আসলে শুধুমাত্র এই টপিকের জন্য না, ঘনমাত্রা তো একটা হেডিং দিলাম আমরা। কিন্তু তুমি কেমিস্ট্রিতে বিভিন্ন টাইপের ম্যাথ করতে গেলেই তড়িৎ রসায়নে দেখবা যে দ্রবণের ঘনমাত্রা লাগে। তারপর গুণগত রসায়নে দেখবা যে ওই ঘনমাত্রা থেকেই আলটিমেটলি বের করা লাগে ওই যে কেএসপি কেপি এর ম্যাথ গুলা। তারপর হচ্ছে আমি যদি বলি কেপি কেসির ক্ষেত্রে যে কেসি বের করি, সেটাও ঘনমাত্রা দিয়ে। এই জন্য ঘনমাত্রা জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা টপিকের নাম হলো, এটা মোটামুটি কেমিস্ট্রিতে ছড়ায় ছিটায় আছে। কারণ কি, ঘনমাত্রা কার হয়? এবার একটু আসো দেখি। এই যে এখানে তো অ্যানালাইসিস আছে, ঘনমাত্রা কার হয়? ঘনমাত্রা হয় হচ্ছে নরমালি দ্রবণের। এই যে লিখি এটা, ঘনমাত্রা আমাদের বেসিক্যালি এটা দ্রবণের জন্য বের করতেছি। আর এই দ্রবণের জন্য আমরা কি বের করি? এটা একটা রেশিও বের করি আর কি। রেশিও, একটা অনুপাত বের করি। অনুপাতটা কিরকম একটু দেখো, দেখলেই বুঝবা। যে ধরো আমি হচ্ছে উপরে রাখবো দ্রব, উপরে রাখবো দ্রব। দ্রব তো জানোই, যেটাকে আর কি মিশানো হয়। ধরো পানি চিনির উদাহরণ, সহজ উদাহরণ দিয়ে বলতেছি। পানির মধ্যে চিনি মিশাবো, চিনি হচ্ছে দ্রব, পানি হচ্ছে কি দ্রাবক। আর দুইটা মিলে যে শরবতটা, মিষ্টি একটা শরবত হচ্ছে, সেটা কি আমাদের? সেটা দ্রবণ। ওকে। আমরা যেটা করি যে উপরে রাখি দ্রব, এই যে বললাম না একটা রেশিও বা অনুপাত, যে কতটুকুর মধ্যে কতটুকু আছে। তাহলে এই কতটুকু আছে উপরে কে থাকতেছে? আমাদের দ্রব। আর নিচে কি রাখবো? নিচে আমরা দেখো দুইটাই রাখতে পারি। এক একটার জন্য ইউনিট এক এক রকম হয়। দ্রাবকও থাকতে পারে, আবার দ্রবণও থাকতে পারে। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের দ্রবণ থাকে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে হচ্ছে আমরা দ্রাবকের সাপেক্ষে তুলনা করি। যেমন এটা এখানে একটু বলে দিই, এই যে আমাদের মোলালিটি আছে না, এটা তুলনা করা হচ্ছে দ্রাবকের সাপেক্ষে। মানে বুঝছো তো? একটা হচ্ছে তুমি হিসাব করতেছো তোমার কতটুকু শরবতের মধ্যে, শরবত তো দ্রবণ পুরাটা মিলে, দুইটা মিলে কতটুকু শরবতের মধ্যে কতটুকু চিনি আছে। আরেকটা হিসাব করতেছো কতটুকু পানির মধ্যে কতটুকু চিনি আছে। পানি তো দ্রাবক। সো দেখো, এই যে একটা হচ্ছে দ্রাবকের সাপেক্ষে দ্রব, একটা হচ্ছে দ্রবণের সাপেক্ষে দ্রব। সো বেসিক্যালি হচ্ছে জিনিসটা কি, একটা রেশিও। যে রেশিও তুমি হিসাব করতেছো দ্রবণে কতটুকু দ্রব আছে। এখন এই যে এত এত পদ্ধতি দেওয়া না, এই পদ্ধতিগুলো হচ্ছে আসলে বেসিক্যালি তুমি উপরে আর নিচে যারা আছে তাদেরকে কোন ইউনিটে প্রকাশ করতে চাচ্ছ সেটা। যেমন আমি একটা দেখাই এক্সাম্পল। ধরো এখানে আমি আমাদের মোস্ট টিপিক্যাল যেটা মোলারিটি, এটার সাথে আমরা সবাই সবচেয়ে বেশি পরিচিত, 9-10 থেকে পরিচিত। এইটা দিয়ে যদি একটা দেখাই, কি হতে পারে? দ্রবকে আমি নিলাম হচ্ছে মোলে, আর দ্রবণকে আমি নিলাম হচ্ছে লিটারে। তাহলে কি হয়ে যাবে আমাদের ইউনিটটা? ইউনিট হয়ে যাবে আমাদের এই যে মোল পার লিটার। আর মোল পার লিটার মানে কি আমাদের? এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, মোলারিটি। ঠিক আছে না? আচ্ছা, ঠিক একইভাবেই আমি মোল না নিয়ে এখানে অন্য অনেক কিছু নিতে পারতাম। আমি হয়তো উপরে দ্রবকে গ্রামে নিতে পারতাম, বা হয়তো দ্রবকে আমি মিলিগ্রামে নিতে পারতাম। আবার এখানে লিটার না নিয়ে আমি হয়তো মিলিলিটার নিতে পারতাম। ঠিক আছে? এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট যে আমি উপরে নিচ্ছি, তার উপরে আবার কখনো কখনো এই যে এখানে ফিক্সড করে দেওয়া হয় 100%, শতকরা হিসেবে নেওয়া হয় যে প্রতি 100-তে কত আছে। যেমন দেখলে বুঝতে পারবে এই যে শতকরা প্রকাশগুলা। এই যে আমি উপরে নিচে কি ইউনিট নিচ্ছি, এইটার উপরেই ডিফারেন্ট ডিফারেন্ট রেশিও গুলো আসে, বা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু গুলো আসে। তাহলে আমরা কি শিখলাম? আমরা আজকে পড়তেছি ঘনমাত্রা। ঘনমাত্রা কার জন্য হয়? বেসিক্যালি হয় দ্রবণের জন্য, যার দুইটা পোর্শন থাকে, একটা দ্রব আর একটা দ্রাবক। এন্ড এই যে ঘনমাত্রার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট দেখতেছি, এই ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট আসলে উপরের লব আর নিচের হরকে আমি কোন কোন ইউনিটে প্রকাশ করতেছি সেটার উপরে আসে। যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখলাম, যদি মোল আর লিটার নেই, তাহলে আসে মোল পার লিটার, দ্যাট ইজ মোলারিটি। আচ্ছা, এখন দেখো আমাদের সিলেবাসের, শর্ট সিলেবাসের কথা যদি বলি, হিসাব করি, তাহলে এই মোলারিটিটা আছে, তারপর হচ্ছে এই শতকরা প্রকাশের মধ্যে জাস্ট এটা আছে, আর পিপিএমটা আছে, এইগুলা। বাট আসলে এখানে আমরা সবগুলো একটু পড়ে নিচ্ছি এই কারণে, কারণ যে মোলারিটি বুঝবে তার জন্য মোলালিটি আর নর্মালিটি বোঝা খুবই ইজি। এন্ড মাঝে মাঝে এগুলো থেকে কোয়েশ্চেন চলে আসে, ডিরেক্টলি সিলেবাসে না বলা থাকলেও চলে আসে। ঠিক একইভাবে শতকরা প্রকাশের ক্ষেত্র মেইনলি আছে পার্সেন্ট ডাব্লিউ বাই ভি।
কিন্তু এখানেও একই কথা যে এটা বুঝবে তার জন্য বাকি দুইটা বুঝাও খুব একটা কঠিন কিছু হবে না। আর ওই যে পার্টস পার মিলিয়ন যে বুঝবে, বিলিয়নও বুঝতে পারবে, আবার ট্রিলিয়নও বুঝতে পারবে। ওকে, আচ্ছা। সো ফার্স্টে আমাদের হচ্ছে মেইন তিনটা, মোলারিটি, মোলালিটি এন্ড নরমালিটি। এই তিনটার মধ্যে আমরা একটু দেখি। দেখো, যে পার্থক্যটা, প্রথম পার্থক্যটাই বুঝে নিই। এই যে দ্রব বাই দ্রবণ, এটাও কি দ্রব বাই দ্রবণ, কিন্তু এটাই হচ্ছে ডিফারেন্ট, দ্রব বাই দ্রাবক। এই যে স্টার দিয়ে রাখলাম, কারণ তোমার চোখ যাতে যায় যে এটাই হচ্ছে ডিফারেন্টটা। তাহলে কি, মোলালিটি হচ্ছে শুধুমাত্র নিচে দ্রাবক, বাকি সবগুলা কিন্তু নিচে দ্রবণ। ওকে, আচ্ছা। তাহলে আসো মোলারিটিতে আমরা কি করি দেখো। আমরা হচ্ছে এখানে একটু আগে ভাইয়া বললাম যে দ্রবকে রাখি হচ্ছে মোলে, হ্যাঁ, এন্ড দ্রবণকে রাখি হচ্ছে লিটারে। সো দুইটা মিলে এই যে ক্যাপিটাল এম যেটা আসতেছে, যেটাকে আমরা মোলারিটি বলি, সেটার এককটা কি দাঁড়ালো ভাইয়া, মোল পার লিটার। সেটার ইউনিটটা এরকম দাঁড়ালো, রাইট? আর মোলালিটি কি হচ্ছে তাহলে? মোলালিটি এই যে উপরে দ্রব, এখানেও দ্রবের এককটাকে রাখা হয় মোলে। দেখছো মিল আছে কিন্তু, দুইটাতে কিন্তু দ্রবের একককে কিসে রাখতেছি, মোলে। আর নিচে কি রাখতেছি, দ্রাবকের ইউনিট। তাহলে দ্রাবকের ইউনিট কি হবে, এটাই দেখো, এটা একটু ডিফারেন্ট, কেজি। দুইটা যদি সেম হয়ে যেত তাহলে তো ইউনিটও সেম চলে আসতো, ইউনিট তো ডিফারেন্ট। দেখো, একটা হচ্ছে এটা দ্রবণ, এটা দ্রাবক, আর একটা হচ্ছে এটা লিটার, এটা কেজি। সো দেখো, আলটিমেটলি এই যে ছোট হাতের এম যেটা না, এটি হচ্ছে আমাদের মোলা লিটি। একটা মোলা রিটি বড় হাতের এম, একটা মোলা লিটি ছোট হাতের এম। এন্ড এই ইউনিটটা তাহলে কি দাঁড়ালো আমাদের, মোল পার কেজি, মোল পার কেজি। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য একটু নতুন বা কম পড়া, তো তাই আমি এগুলোতে একটু বেশি ফোকাস করবো। ঠিক আছে, মোল পার কেজি আমাদের মোলালিটি বা ছোট হাতের এম যেটা, সেটা। ওকে, এবার আসো নরমালিটি। নরমালিটিতে কি হবে দেখো, উপরে যে দ্রবর পরিমাণটা, এই এটার যে ইউনিটটা, সেটা তোমাদের জন্য একটু নতুন। হ্যাঁ, বুঝাবো পরে, আলাদা পেজ আছে সেখানে ডিটেইলসে বুঝাবো। আপাতত দেখো একটু, এই ইউনিটটাকে আমরা বলি গ্রাম ইকিউভি। জি ইকিউভি, গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট বা বাংলাটা হয়তো তোমরা জানো তুল্য ভর। ঠিক আছে, জি ইকিউভি। আর নিচে কি থাকে এটার, সেটা থাকে হচ্ছে লিটার। তাহলে নরমালিটি মানে কি দাঁড়ালো, নরমালিটি মানে দাঁড়ালো গ্রাম ইকিউভি, এই যে গ্রাম ইকিউভি পার লিটার। প্রতি লিটারে যত গ্রাম তুল্যভর থাকে সেটা। এটা কি, প্রতি লিটারে যত মোল থাকে। আর এটা কি, প্রতি কেজিতে, অবশ্যই প্রতি কেজি আবার দ্রাবক, যতটুকু মোল থাকে। জাস্ট রেশিও, অনুপাত। ঠিক আছে, আচ্ছা। এখন এখানেই এগুলোর ফর্মুলা গুলা দেওয়া আছে। ঠিক আছে ভাই, এই ফর্মুলা গুলাই হচ্ছে আলাদা লিখে লিখে প্রত্যেকটা এক্সপ্লেন করব যে কোনটাকে কি বলতেছি বা কেন এভাবে বলতেছি। ঠিক আছে, এই যে সবগুলো হচ্ছে এখানে আলাদা এক্সপ্লেন করবো যে সূত্রগুলা কিভাবে আসছে। তার আগে আমরা একটু এই টার্মটা বুঝে নিই, তুল্য সংখ্যা আর তুল্য ভর। তুল্য সংখ্যা হয়তো তোমরা দেখছো, বাট যদি নাও দেখে থাকো, এখানে কয়েকটা বুঝার জন্য আমরা এক্সপ্লেন করি। এমনিতেও এই চ্যাপ্টারের বাকি যে দুইটা লেকচার বাকি থাকবে আমাদের 2 এর পরে, আমরা জারণ বিজারণ দেখবো, অ্যাসিড ক্ষার দেখবো, সেখানেও আমাদের তুল্য সংখ্যা অনেক লাগবে। বাট এখানে একটু তোমাদেরকে টাচ দিয়ে যাই, যাতে তুমি নর্মালিটিটা বুঝতে পারো। মেইনলি তুল্য সংখ্যার আমরা আরো ডিটেইল ডিসকাশন সেখানে যেয়ে করব। ওকে, তুল্য সংখ্যা না এক একজনের জন্য এক এক রকম। যেমন আমি একটা কথা যদি লিখি, সেটা ভুল হবে না যে আমি যদি লিখি তুল্য সংখ্যা হচ্ছে যার যা আছে, যার যা আছে তাই হচ্ছে তুল্য সংখ্যা। এই যে যার যা আছে তাই হচ্ছে তুল্য সংখ্যা, যার যেটা আর কি। ধরো, তুমি ভিডিওটা পজ করে চিন্তা করতে পারো অ্যাসিডের কি আছে বা বেজের কি আছে। তুমি দেখো, তুমি চিন্তা করে দেখো, একদম মুখস্থ করা লাগবে না, তোমার নিজের মাথায় অটোমেটিক্যালি একটা আনসার আসবে। ধরো, আমি যদি তোমাকে দেই এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, চিন্তা করো এই যে অ্যাসিডটা, অ্যাসিড হিসেবে ওর ইউনিক কি আছে, অ্যাসিড হিসেবে ওর ইউনিক কি আছে চিন্তা করছো হোপফুলি, বা পজ না করেই হয়তো ইনস্ট্যান্টলি চিন্তা করতে পারতেছো কি আছে। অ্যাসিড যেহেতু, ওর ধর্মই তো হচ্ছে প্রোটন কয়টা দিতে পারে সেটার উপর। তাহলে সালফিউরিক অ্যাসিড 2টা প্রোটন দিতে পারে। যেহেতু 2টা প্রোটন দিতে পারে, তাই এই যে তুল্য সংখ্যাকে আমরা ছোট হাতের ই দিয়ে লিখি, তাই ওর তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হচ্ছে 2 হবে। এই যে সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সহজ। তারপর যদি আরেকটা লিখি আমরা, ধরো HCl লিখি, তুল্য সংখ্যা কত, 1, যেহেতু একটা দিতে পারে। তারপর যদি লিখি নাইট্রিক অ্যাসিড HNO3, তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে 1। তারপর যদি লিখি আমরা H3PO4 ফসফরিক অ্যাসিড, তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে হচ্ছে 3। এই যে ব্যাপারগুলো এরকমই, খুব সিম্পল। আচ্ছা, তাহলে আসো এবার হচ্ছে আমরা কিছু বেজের জন্য দেখি, বেসগুলোর জন্য দেখি। ধরো, আমি এখানে বেস হিসেবে নিলাম কাকে, সহজটা দিয়ে শুরু করি, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তুল্য সংখ্যা কত হবে, 1। এটা আবার কিসের ভিত্তিতে বলতেছি, বেস তো, এখন তো আর H প্লাস এর ভিত্তিতে না, এখন হচ্ছে OH এর ভিত্তিতে। OH এর ভিত্তিতে হাইড্রোক্সিল কয়টা দিতে পারে, এই যে যেহেতু একটা দিতে পারে,
তাই তুল্য সংখ্যা 1। তারপর কি লেখা যায়? লেখা যায় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখি। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখাই যাচ্ছে দুইটা দিতে পারে, তাহলে ওর জন্য ই কত হবে? ই হচ্ছে 2। তারপর লিখতে পারি হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি দিলাম? 3 দিলাম, যেহেতু 3টা দিতে পারে তাই তুল্য সংখ্যা কি? 3। এই যে এইভাবেই আর কি, ঠিক আছে? বাকিটা আমরা আরো দেখবো, আমরা লবণের জন্য দেখবো, জারক বিজারকের জন্য দেখবো, ঠিক আছে? সেগুলো আমাদের যত লেকচার সামনের দিকে যাবে সেখানে ভেঙে ভেঙে প্রত্যেকটার জন্য থাকবে। যেমন লবণেরটা এখানেও দেখে নেওয়া যায়, খুব একটা কঠিন কিছু না। কেউ যদি এই দুইটা বুঝে, এটা সে খুব ইজিলি বুঝবে। ধরো আমি একটা লবণ নিলাম, ক্যালসিয়াম কার্বনেট। লবণের জন্য নিয়মটা কি হচ্ছে? তাদের ক্যাটায়ন, এই যে ক্যাট মানে ক্যাটায়ন অথবা অ্যানায়নের মোট চার্জ কত আছে সেটা। যেমন একটু দেখো তো ভাইয়া, আমি যদি একটা নেই ক্যালসিয়াম কার্বনেটে, এই যে ক্যাটায়ন হিসেবে কি আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়ামটার চার্জ কত? +2, রাইট? তাহলে ওর তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে হচ্ছে 2 হবে, ঠিক আছে? আরেকটা ধরো একটু কঠিন নেই, হ্যাঁ? তুমি এটা একটু ভিডিও পজ করে চিন্তা করবা, তাহলে দেখবা যে জিনিসগুলো শিখা হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, এটাও তো একটা লবণ, ঠিক আছে? বা একটা অক্সাইড। সো এই যে এই ক্ষেত্রে ওর তুল্য সংখ্যা কত হবে? এটা বুঝার যে উপায়, দেখো, ও তো প্রোটনও দিবে না, ওইচও দিবে না। সো ওর জন্য বুঝার উপায় কি? এই যে আমাদের এখানে অ্যালুমিনিয়াম একটার চার্জ হচ্ছে +3, তুমি নিছো কয়টা? 2টা, মানে আছে কয়টা? 2টা। সো 3 দুগুণে কত হচ্ছে? 6। তার মানে এটাই হচ্ছে কি ওর তুল্য সংখ্যা। উল্টা ভাবেও চিন্তা করা যায়, অক্সিজেন দিয়েও চিন্তা করা যায়। অক্সিজেনের জারণ মান কত? 2 না? -2 না? সো 3টা অক্সিজেন আছে, ওইটাও 3 দুগুণে 6 হবে। সো বেসিক্যালি এই যে চার্জকে মোট চার্জ বলতেছি, মোট কথাটা ইম্পর্টেন্ট। মোট চার্জ তখনই বের হবে যদি হচ্ছে তুমি সবগুলা পরমাণুকে হিসাবে নাও। ক্যালসিয়াম তো একটাই ছিল, তাই ওর জন্য শুধু 2 আসছে। আচ্ছা, যেমন এখানে একটা দেখো তো, আমি যদি একটা কাজ করি, এটাকে আমি বানাই দিই হচ্ছে এই যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। সো দেখো এখন কি হবে? ক্যালসিয়ামের চার্জ 2 না? সো ক্যালসিয়ামের চার্জ 2 হওয়ার কারণে এই 2টা চলে যাবে এখানে। আর ফসফেটের চার্জ কত? 3, তাহলে এই 3টা চলে আসবে এখানে। এবার তুমি বলো তো ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কি হবে? চিন্তা করো, চিন্তা করো। যৌগ স্পেসিফিক কিন্তু, মুখস্থ কিছু না, দেখে দেখে বের করতে হয়। এখানে একটা আছে, একটার চার্জ 2, তুল্য সংখ্যা 2। এখানেও তো কয়টা আছে? 3টা আছে, একটার চার্জ শুধু +2 থাকবে, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6। সো এখানে তুল্য সংখ্যা আসতেছে 6। ফসফেটের সাপেক্ষেও চিন্তা করা যায়। একটা ফসফেটের চার্জ কত? 3 -3, 2টা আছে, তাহলে 3 দুগুণে 6। ওকে, এবার দেখো, তুল্য ভর বের করা খুবই সহজ যদি তুমি একবার তুল্য সংখ্যা বের করে ফেলতে পারো। সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, তুল্য ভরকে লিখে নরমালি ক্যাপিটাল ই দিয়ে, আর আণবিক ভরকে তো জানোই লিখে হচ্ছে এম দিয়ে, আর তুল্য সংখ্যাকে লিখে আবার ছোট হাতের ই দিয়ে। একটু খেয়াল রাখবে যে তুল্য ভর বড় হাতের ই আর তুল্য সংখ্যা হচ্ছে ছোট হাতের ই। তাহলে এখানে কারটা বের করব, আমরা সহজ একটা বের করি। ভাই আগের ভিডিওতে বলছিলাম, মনে আছে যে সবসময় বলছি যে সালফিউরিক অ্যাসিডের ভরটা যাতে মুখস্থ থাকে, পরীক্ষা অনেক আসে, বা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডেরটাও যাতে মুখস্থ থাকে, অনেক আসে পরীক্ষায়। তাহলে বলো তো ভাইয়া, এই যে আমাদের সালফিউরিক অ্যাসিড, এটা তুল্য ভরটা কত হবে? নিজে বের করে ফেলো। এরপর দেখো মিলছে নাকি। উপরে আণবিক ভর 98, ভাগ দিবা তুল্য সংখ্যা এই যে 2 দিয়ে, তাহলে আসবে হচ্ছে এটা কত? 49। এই যে সিম্পল। ঠিক একইভাবে এখানেও সহজ একটাই নি, সোডিয়াম হাইড্রোক্সাইড। মনে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এই যে ক্যাপিটাল ই বের করতেছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? মনে থাকার কথা, এটা হচ্ছে 40। আগের ভিডিওতেই বলে আসছি। ভাগ দিবা কত দিয়ে? 1 দিয়ে, তাহলে কত আসতেছে? 40। তার মানে কি দাঁড়ালো? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আর তুল্য ভর সমান, যেহেতু তুমি ভাগ দিছো 1 দিয়ে। যাদের তুল্য সংখ্যা 1 তাদের তো সমানই আসবে। যেমন এই যে এই দুইটারই আণবিক ভর আর তুল্য ভর সমান আসবে। তো একটা ভালো কোয়েশ্চেন হইতে পারে না, এমসিকিউ তে আসলো, যে বললো যে নিচের কোনটির তুল্যভর সমান, তুল্যভর ও আণবিক ভর সমান, বা তুল্যভর ও আণবিক ভর সমান নয়, বা এইভাবে দিল যে কোনটার জন্য m ইকুয়ালস টু ই। m ইকুয়ালস টু ই তাহলে কখন হবে? কখন হবে এটা? when, যখন আমাদের ছোট হাতের ই ইকুয়ালস টু 1, তখনই তো এই দুইটা ভর সমান হবে। ঠিক আছে? এই জিনিসগুলো মানে আস্তে আস্তে এগুলো নিয়ে একটু চিন্তা করলে বুঝে যাবে। হ্যাঁ, অনেক কঠিন কিছু না। ওকে, আসো দেখি তারপর আমাদের কি আছে। তারপর হচ্ছে এই যে বলছিলাম না তিনটাকে ডিটেলসে বুঝাবো, আসো এবার তিনটা একটু ডিটেলসে বুঝি। যেমন মোলারিটি, 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব্য থাকলে তখন আমরাকে সাপোজ সেটাকে বলি, এই যে মোলারিটি আমরা বলি 1, সেটাকে আমরা বলি 1 মোলার, এরকম। সো এখানে আমরা কি করতেছি দেখো, জিনিসটা ভেঙে ভেঙে যদি বলি, উপরে আমি যে এটাকে প্রকাশ করতেছি সাপোজ এস ক্যাপিটাল এম দিয়ে, সবগুলোকে আসলে দেখছো তো ঘনমাত্রাকে নরমালি এস দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা মোলারিটির ক্ষেত্রে জাস্ট এস লিখলে বুঝিনি মোলারিটি, বাট তুমি যদি তিনটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে চাও, এটাকে লিখতে পারো এস এই যে নিচে হচ্ছে এম দিয়ে, এটাকে লিখতে পারো এই যে এইভাবে এস নিচে ছোট এম দিয়ে, আর এটাকে লিখতে পারো এই যে এস নিচে এম দিয়ে, এভাবে লেখা যায় আর কি। ওকে, আসো দেখি তাহলে মোলারিটি সমান আমাদের কি দাঁড়ালো, কি বলা? দ্রবণে দ্রব। ওকে, তাহলে এটা নিলাম হচ্ছে আমরা মোল, আর এটা নিলাম হচ্ছে আমরা আয়তন।
সো তাহলে এটাকে আমরা লিটারে প্রকাশ করব, এই যে লিটারে, রাইট? ওকে, এন মানে কি আবার? মূল সংখ্যা মানে আবার কি, যেটা আমরা আগের লেকচারে অনেকবার করে আসছি। এই এন মানেই তো হচ্ছে আবার আমাদের ডাব্লিউ বাই এম। এন মানেই তো হচ্ছে ডাব্লিউ বাই এম, তাই না? ওকে, তাহলে দেখো কি হচ্ছে এটা, এখানে আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইড বাই এম, এই যে ভি লিটারে। তাহলে কি করছি, এন এর জায়গায় ডাব্লিউ বাই এম নিয়ে আসছি। এই তো এটাই হয়ে গেল আমাদের মোলারিটির সূত্র, এতটুকুই যথেষ্ট। কিন্তু তোমরা মাঝে মাঝে একটা গন্ডগোল করো, খুবই মনোযোগ দিয়ে এই জায়গাটা দেখবা, এটা খুব ইম্পর্টেন্ট। সেই ইস্যুটা তোমাদের হয় কি, এই যে কখনো 1000 বসাও কখনো বসাও না। এই যে ধরো এরকম একটা সূত্র তোমরা দেখছো বইতে, বা হয়তো তোমরা ম্যাথ করার সময় করছো যে 1000 ডাব্লিউ ডিভাইড বাই এম ভি, এইখানেই দেখো পার্থক্যটা। এটা কিন্তু হচ্ছে আবার ভাইয়া মিলিলিটারে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, যে একক আসলে সেমই থাকতেছে মোলারিটি, কিন্তু এই যে লিটার থেকে যে মিলিলিটারে আসলো, ওই জন্য যে 1000 দিয়ে ভাগ দিছি না, তাই ওইটা উপরে 1000 গুণ হিসেবে চলে যায়। এখন তোমার মনে হতে পারে যে তাহলে আমি কোনটা ফর্মুলা ব্যবহার করব, বা আমার গন্ডগোল লাগবে নাকি, কিভাবে অ্যাভয়েড করব। আমি যেটা বলি, আমি সবসময় লিটার দিয়ে কাজটা করি, এই যে উপরেরটা দিয়ে আমি সবসময় ম্যাথ করি। এন্ড এখানে আমি কি করি, ধরো কোয়েশ্চেন আমাকে দেওয়া 200 ml, বা ধরো 500 ml, সহজ নিলাম 500 ml। 500 ml মানে তুমি তো বুঝো 500 ml মানে কি, যে 500 ml এর একটা বোতল কতটুক হবে, আধা লিটার হবে, মানে হচ্ছে 0.5 লিটার। সো এই যে আমি ম্যাথ করার সময় একবার এখানে 500, একবার এখানে 1000, এগুলো না বসায় ডিরেক্টলি এটা বসাই আর কি, কত আমাদের এখানে 0.5। ধরো 200 হলে বসাবো 0.2, 300 হলে বসাবো 0.3, এরকম আর কি। তো এটাই বলতেছি যে আলটিমেটলি এই 1000 দিয়ে করা আর না করা একই কথা, জাস্ট স্টেপের পার্থক্য, এই আর কি, আর কিছু না। ওকে, তারপর আসলে আমরা পরেরটা দেখি এবার। আমরা হচ্ছে দেখে ফেললাম মোলারিটি, এবার এখানে আমরা দেখব মোলালিটি। মোলারিটি তো সহজ ছিল, আমাদের আগের জিনিস। এবার আসো এখানেও শুরু করে একই ভাবে। ফার্স্ট আমি লিখলাম এই যে এস ছোট হাতের এম। এবার দেখো উপরে কি রাখবো, উপরে রাখবো আমরা আগের মতো মোল, এই যে মোলের কথা বলা, মোল দ্রব। আর নিচে কি রাখবো, এই যে যদি এটা দ্রাবকের কিন্তু কেজি, সো কেজি কে আমরা ডাব্লিউ না, ভরকে আমরা এইভাবে লিখতে পারি, ক্যাপিটাল ডাব্লিউ এভাবে লিখলাম। সো তাহলে কি দাঁড়ালো, এখানেও কিন্তু ছোট্ট করে একটু মেনশন করে দেওয়া লাগবে যে এই যে তুমি ডাব্লিউটা লিখছো এটা হচ্ছে কেজিতে, যে কত কেজিতে কত মোল আছে। ওকে, আচ্ছা, এবার এখানেও কি একই কাজ করতে পারি না, এখানেও যেরকম এন এর জায়গায় ডাব্লিউ বাই এম লিখছি, এখানেও এই কাজ করতে পারি না, ডাব্লিউ বাই এম। এবার একটু ডাব্লিউটা গোল করে লিখছি আর কি, ছোট হাতের ডাব্লিউ বোঝানোর জন্য। কারণ কি, এই যে এন কে যে তুমি কনভার্ট করছো, এই ডাব্লিউটা কার, এই ডাব্লিউটা কার, দ্রবের। আর নিচে আগে থেকে যে ডাব্লিউটা ছিল, সেই ডাব্লিউটা কার, দ্রাবকের। এটাই তো আমাদের রেশিও ছিল, এই যে দেখো এটাই তো রেশিও ছিল, উপরে দ্রব নিচে দ্রাবক। তো দ্রবেরটা ধরো ছোট হাতের ডাব্লিউ দিলাম, আর দ্রাবকেরটা বড় হাতের ডাব্লিউ দিলাম, এই জন্য পার্থক্য বোঝানোর জন্য। তোমাদের যাতে কনফিউশন না হয়, একটা আমি একটু গোল করে লিখতেছি ওমেকার মতো, আর একটু একটু শার্প চোখা করে লিখতেছি আর কি, এই। ওকে, সো তাহলে এটা কি করলাম, এই যে ডাব্লিউ যেটা দ্রাবকেরটা কেজিতে। এখন এই ফর্মুলাটাকেও তুমি কখনো কখনো এই ফরম্যাটে দেখতে পারো, তাহলে বুঝছো তো তখন কি হবে। বেসিক্যালি এই যে উপরে নিয়ে আসলাম 1000 ছোট ডাব্লিউ, নিচে হচ্ছে এম বড় ডাব্লিউ। এবার বলো তো বড় ডাব্লিউটা কি হবে, এমএল হবে? বড় ডাব্লিউ কি, এটা এমএল দিছি তো এটা এমএল হবে না তো। আমাদের ভরের একক তো আর হচ্ছে লিটার বা মিলিলিটার না। যেহেতু এটা আমি কি করছি, এই যে যেহেতু এই কেজি কে এখন উপরে 1000 নিয়ে আসছি, সো এবার ডাব্লিউ এর সাথে হবে এটা গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম, ওই যে 1 লিটার সমান 1000 মিলিলিটার, এই জন্য। ওকে, ওকে, তাহলে এটাও গেল। এবার আসো আমরা লাস্টেরটায় যাই। সূত্র তুমি কোনটা ইউজ করবা, আবারও বলতেছি কনফিউজড হয়ো না। যখন তুমি হচ্ছে ম্যাথ করবা, বললাম তো ভাইয়ের কথা, এটা খেয়াল রাখলেই হবে যে এটার জন্য এই ফর্মুলা ইউজ করো, তাইলেই হবে। আর এটার জন্য তুমি এই ফর্মুলা ইউজ করো। বাকিটা ওই যে বুঝে শুনে ইউনিট দেখে এটা তোমরা এতটুকু জিনিস বসাতে পারবা, ওইটা ভুল না করলেই হবে। ঠিক আছে, ওকে। এবার আসলে লাস্টেরটায় আসি। অলরেডি তো ভাইয়া তুল্যভর বুঝাই আসছি, তার মানে এবার আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে আমরা এখন বলতে পারি যে এই যে এটা যদি লিখি এস এন, এস এন ইকুয়ালস টু, দেখো এখানে হচ্ছে কথাটা যে উপরে যে ভরটা হবে এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। ঠিক আছে, দেখো এখানে কি বলা, যে 1 লিটার দ্রবণে, তার মানে আমি বুঝছি যে নিচে ভি লিটার হবে। এই যে 1 গ্রাম তুল্য ভর, 1 গ্রাম তুল্য ভরকে এটাকে আমরা এইভাবে লিখি, ধরো হচ্ছে এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট, এইভাবে লিখলাম। এখন এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কার ভ্যালু, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কার ভ্যালু বা কিভাবে আসতেছে সেটা একটু দেখো। যে বেসিক্যালি এটা তো হচ্ছে আমাদের তুল্যভর, যেটা সেটা উপরে, এখানে উপরে কি থাকে, মূল থাকে, আর এখানে থাকে হচ্ছে তুল্যভর। সেই তুল্যভর তুমি কাকে বলো, যেমন এখানে বের করছো না 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এই 49 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম ইকিউভি, 1 গ্রাম ইকিউভি সালফিউরিক অ্যাসিড যেটা সেটা। তাহলে দেখো এই যে এবার এখানকার ফর্মুলা যেটা, সেটাতে যদি আসি,
এখানে আলটিমেটলি কি হচ্ছে আমাদের এই যে ডাব্লিউ, এটা তো হচ্ছে কোন একটা প্রদত্ত ভর, র্যান্ডম কোন একটা ভর। আর এই যে নিচে এই যেটা, এটা কিভাবে আসছে? এটা হচ্ছে আমাদের তুল্য ভরের সিস্টেমে। তাহলে দেখো দুইটার মধ্যে পার্থক্য কি? এখানেও তোমার থাকবে, এই যে এখানেও তোমার ডাব্লিউ থাকবে উপরে, যেটা কিনা এখানে আছে। আর এখানে তুমি নিচে কি দিয়ে ভাগ দাও? ক্যাপিটাল এম দিয়ে ভাগ দাও। এখানে ভাইয়া সেটাই ভাগ দিবা ক্যাপিটাল ই দিয়ে। বুঝছো? জাস্ট এতটুকু পার্থক্য, বাকিটা পুরা সেম টু সেম। দেখছো একদম হুবহু সেম টু সেম না? ডাব্লিউ বাই ভিএল আছে, ডাব্লিউ বাই ভিএল আছে, এটা ভাগ দাও আণবিক ভর দিয়ে, এটা ভাগ দাও কি তুমি তুল্য ভর দিয়ে। এই কারণেই তুমি যখন এটা তুল্য ভর দিয়ে ভাগ দেবে, এই যে গ্রাম ইকুইভ্যালেন্ট যেটা, সেটা পাবা। এন্ড একটা জিনিস দেখো, আলটিমেটলি খুব কাছাকাছি চলে আসছে তুমি মোলারিটিরই, খেয়াল করো। এবার যদি তুমি এখানে রিপ্লেস করো, উপরে আছে ডাব্লিউ আর এখানে আছে এম ডিভাইড বাই ই ইন্টু ভি লিটারে, ইন্টু ভি লিটারে। এটার 1000 ml দিয়ে দেখাইলাম না, বুঝছো তো? এখানে ml দিলে উপরে এটা 1000 হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এইখানে এটা তো ডাব্লিউ বাই এম ফরম্যাটে আছে। আলটিমেটলি এইটা যেহেতু ভাগ আকারে আছে, এই এইটাই কি গুণ আকারে চলে গেলে এরকম হবে না? এই যে এখানে যেটা ভাগ আকারে আছে, এটা যখন উল্টায় যাবে, জানোই তো ভাগটা নিচে ভাগ থাকলে সেটা কি উপরে গুণ আকারে চলে যায়। তাহলে দেখছো এই জিনিসটা কিসের সাথে মিলে গেল? এই টার্মটা ডাব্লিউ বাই এম ভি কিসের সাথে মিলে গেল? খেয়াল করছো? এই যে এটার সাথে মিলে গেল। তার মানে তুমি যদি মোলারিটি থেকে নরমালিটিতে আসতে চাও, কাজটা খুবই সহজ, জাস্ট একটা ই দিয়ে গুণ দিয়ে দেওয়া। বুঝতে পারছো? তাহলে আমরা কি পেয়ে গেলাম? এসএন এর ইকুয়েশনও পেয়ে গেলাম। এন্ড এসএন এর মেইন ইকুয়েশন হিসেবে আমরা ধরতে পারি এটাকে। ওকে, এই যে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তিনটা সূত্র দেখো, কাজে লাগবে মেইনলি এটা, এটা আর এটা, বাকিটা ওই যে কনভার্সন বা যা করার সেটা দেখা দিলাম। ওকে, আমার মনে হয় আমরা কনসেপ্টটা বুঝে ফেলছি। এবার একটু কোয়েশ্চেন দেখি। দেখো, দ্রবণের ঘনমাত্রার কোন একক তাপমাত্রার উপর নির্ভরশীল? কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল? এটাও তুমি একটু ভিডিও পজ করে চিন্তা করতে পারো। দেখো, মোলালিটি মানে খেয়াল আছে ভাইয়া কি থাকে? মোলালিটিতে উপরে থাকে মোল আর নিচে থেকে ডাব্লিউ কেজিতে, সেটা জারি হোক, আমরা জানি সেটা দ্রাবকের, বাট জারি হোক। আর মোলার রিটিতে, রিটিতে থাকে উপরে এন আর নিচে থাকে ভি লিটারে। এখন তুমি চিন্তা করো, এই যে তাপমাত্রার উপর মোল ভগ্নাংশ আর কোনোটির অ্যান্সার হবে না, এটা বলে দিলাম, যাও। ঠিক আছে, মোল ভগ্নাংশ তো জাস্ট মোল হিসাব করা, সেটাও তাপমাত্রার সাথে কোনো রিলেশন নেই। এটা তো দুইটাতেই উপরে কি এন আছে। আর মোল ভগ্নাংশ কেমনে বের করি? এন দিয়ে বের করি, মোল থেকেই তো মোল ভগ্নাংশ আসে। তার মানে বোঝাই যাচ্ছে যে মোলের কারণে কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ কার জন্য হবে? চেঞ্জ হবে এই যে নিচে যিনি আছে তার কারণে। ওকে, এই যে ভর নাকি আয়তন, যেটা বললাম তুমি একটু চিন্তা করো, এটা মুখস্থ করা লাগবে না, সারা জীবন এমনিতেই মনে থাকবে, পরীক্ষার জন্য মুখস্থ করা লাগবে না। যে আমি যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ানো বা কমানোর সাথে কোনটা চেঞ্জ হতে পারে? তাপমাত্রার সাথে কার রিলেশন থাকতে পারে? তুমি একটু চিন্তা করো, তাপমাত্রার সাথে কি ভরের রিলেশন আছে নাকি আয়তনের রিলেশন আছে? অবশ্যই যার রিলেশন থাকবে সে হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। একটু চিন্তা করো, ঠিক আছে? আশা করি চিন্তা করছো। দেখো, তাপমাত্রা বাড়াও কমাও যাই করো, ভর তো চেঞ্জ হয় না, বাট আয়তন কিন্তু তাপমাত্রার সাথে চেঞ্জ হতে পারে। তো এই জন্য যেহেতু আয়তন তাপমাত্রার সাথে চেঞ্জ হয়, তার মানে আয়তন যেহেতু মোলারিটি বের করতে কাজে লাগে, তাই মোলারিটি হচ্ছে আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল। আর মোলালিটি সে তাপমাত্রার উপর নির্ভরশীল না। যেমন এখানে যদি মোলারিটি থেকে না থেকে যদি নর্মালিটি থাকতো, বলো উত্তর কি হইতো? আমাদের আনসার কি হইতো? মোলারিটি না থেকে যদি নর্মালিটি থাকতো, তখন কি নির্ভরশীল হইতো নাকি হইতো না? তখন হইতো। কারণ কি, নরমালিটি বের করার জন্য আমাদের কি করা লাগে? এই যে নরমালিটি বের করার জন্য আয়তন বসানো লাগে। জাস্ট মোলালিটি, লিটিটা বের করার জন্য এই যে ভর নিয়ে কাজ করি, তো এই জন্য আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল না। ওকে, তারপর কি? 1 কিলোগ্রাম দ্রাবকে 1 মোল দ্রব থাকলে তাকে কি বলে? তাকে বলে মোলাল। এই যে দেখছো, 1 মোল মানে হচ্ছে এন, আর এখানে কি দেওয়া? 1 কিলোগ্রাম, তো আবার দ্রাবক, দ্রাবক দেখেই তো বুঝে যাওয়ার কথা, বাট তাও খেয়াল করি যে ডাব্লিউ কেজি। সো আমি কি বসাইলাম? এটাও 1 বসাইলাম, এটাও 1 বসাইলাম। আলটিমেটলি আনসার কত আসলো? 1 মোলাল, 1 মোলাল বা মোলালিটি। ওকে, ওকে, তারপর কি আছে? পুরোটা একটা সামারি করা আছে। আর লাস্ট হচ্ছে ভাইয়া যে এই সম্পর্কটা বললাম, এইটা এখানে দেওয়া আছে। খেয়াল করছেন একটু আগে? এই যে এখানে দেখা আসছে যে সম্পর্কটা, এটা এই যে এন, এই পুরাটা মিলে আলটিমেটলি কি হলো? এস এম মোলারিটি, এটার সাথে খালি তুল্য সংখ্যা গুণ দিয়ে দিলেই হয়। এই যে দেখো কি করতেছি আমরা, এই যে মোলারিটি আর নরমালিটির সম্পর্ক। নরমালিটি যেটা আছে না, সেটার সাথে তুল্য সংখ্যাটা গুণ দিয়ে দিলে, এই যে মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ দিয়ে দিলেই নরমালিটি চলে আসবে। একটা করে ফেলে এখানে ঝটপট, পরে পেজে আছে যদিও ম্যাথ, তাও আমরা একটু দেখি। সাপোজ আমাকে বললো সালফিউরিক অ্যাসিড 1 মোলার H2SO4, ওর জন্য জিজ্ঞেস করলো ওর নরমালিটি কত। খুব ইজি না? এই যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? প্রোটন দুইটা দিতে পারে, ই হচ্ছে 2,
সো এখানে 2 বসাবা, মোলারিটি 1 বসাও, তাহলে কত চলে আসবে? নরমালিটি চলে আসবে 2 নরমাল। ব্যাস শেষ। ঠিক আছে? ওকে। তারপর আসো প্রবলেম দেখি। এই যে এখান থেকে প্রবলেম আসছে খুব রিসেন্ট ইয়ারে রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রবলেম। 0.1 নরমাল HCl এন্ড 0.1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি যথাক্রমে। খুবই ইজি। নরমালিটি দেওয়া আছে, মোলারিটি বের করতে হবে। তাহলে সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে N = E * S। আমি দুইবার করেই লিখি। আমি হচ্ছে দুইটাই লিখি। এটা নিই আরেকটা। এই যে দুইজনের জন্য আলাদা আলাদা লিখতেছি। একটা হচ্ছে জিনিসটা যদিও যারা বুঝার মুখে মুখেই করে ফেলছে, রাইট? হ্যাঁ, বাট নতুন জিনিস তো, যদি কারো সমস্যা এই জন্য আমি ডিটেলসে ভেঙে ভেঙে করাচ্ছি। এই যে দুইজনের জন্য আলাদা বের করব। সো নরমালিটি কি দেওয়া? HCl এর দেওয়া। কত দেওয়া? 0.1। তোমার কি লাগবে? এই S টা লাগবে। এখন HCl এর তুল্য সংখ্যা কত? একই তো হবে। দেখাই তো যাচ্ছে প্রোটন একটা আছে। তাহলে এটা কত হবে? 1। তাহলে এটা কত? S। তাহলে S এর ভ্যালু কত হবে? 0.1 হবে। পেয়ে গেলাম প্রথমটা। তার মানে আমাদের তিনটা পটেনশিয়াল ক্যান্ডিডেট, তাই না? A B D, C আগেই বাদ। মানে আমরা অপশন দেখে বুঝে গেলাম। ওকে। এবার আসো এটা একটা যদি বের করি, এখানে কি হবে? বুঝে যাচ্ছে আসলে এটার অর্ধেক হবে। হ্যাঁ, তাও করে দিচ্ছি। এই যে 0.1, এখানে তো সালফিউরিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা 2, 2 * S। তাহলে এখানে S এর ভ্যালু কি হবে? 0.1 কে ভাগ দিচ্ছ কি দিয়ে? 2 দিয়ে। তাহলে কত হবে? 0.05, তাই না? এই যে 0.1 কে যদি 2 দিয়ে ভাগ দাও। আর এই ধরনের ভাগের কথা ভাই আগেও বলছি যে এগুলা এককে তো হচ্ছে পয়েন্ট, এটাকে ভাগ দিলে বুঝাই যায়, মুখে মুখেই করা যায়। বাট তাও যদি কারো সমস্যা হয় কি করবে তুমি? এটা হচ্ছে 1, 0.1 আছে না? 0.1 মানে কি? 10 ভাগের 1 ভাগ। তাহলে 10 * 2। তাহলে এই যে এবার এটা দেখো। এই যে আমাদের এখানে যে পোরশনটা আছে না? 1/2। 1/2 মানে কি? হাফ আসে না? হাফ মানে কি? 0.5। ঠিক আছে না? কি করছি? 1/10 আকারে লিখছি। 2 আগে থেকে ছিল। এরপর 1/2 কে লিখছি 0.5। আর নিচে কি আছে? 10 আছে। তাহলে সবকিছু মিলে কি দাঁড়ালো? 0.05। যদিও এটা তো কাহিনী করে করা দরকার নেই। আবারও বলতেছি এটা মুখে মুখেই করা যায়। বাট একটু ডিটেইলসে দেখাই দিলাম। হ্যান্ড ক্যালকুলেশন গুলো এইভাবে করা যায়। ওকে। তারপরে আসো তুলনা করতেছি এবার যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটারে যে কয় মোল থাকে আর কি, তারপর ভিত্তি করে তো আমরা এই বিভিন্ন নামগুলা দেই। আর পরীক্ষায় কখনো কখনো সরাসরি এস এর মান না দিয়ে এই টাইপের নামগুলা দিয়ে দেয়। মোলার, সেমিমোলার, ডেসিমোলার, মিলিমোলার। হ্যাঁ, তোমরা এগুলো হচ্ছে পড়ছো, তোমাদের বোর্ড পরীক্ষাতেও কিন্তু কোয়েশ্চেন গুলো এভাবে আসতো। আসো একবার রিভাইজ করে নি। প্রত্যেকটাই আমরা ধরে নিলাম যে 1 লিটার করে আছে। প্রত্যেকটাই ধরে নিলাম 1 লিটার করে আয়তন আছে। বাট পার্থক্য কি হবে আমার? পার্থক্য হবে দ্রবে। এটাতে ধরো আমাদের আছে হচ্ছে, এটাতে আছে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল আর 1 লিটারে 1 মোল আছে, 1 মোল আর। সেমি মানে কি? সেমি মানে হচ্ছে যে ফাইনালের আগে যেমন সেমিফাইনাল হয়, হাফ যেটা সেটা। অনেকটা ওরকম। সেমি মানে হচ্ছে হাফ। অনেকে দেখি যে এই দুইটার মধ্যে গন্ডগোল লাগায়। এটা তুমি মনে রাখবে যে মিটার আর সেন্টিমিটারের মধ্যে যেই মানে রিলেশন বা পার্থক্য, ওইটাই হচ্ছে মোলার আর সেন্টিমোলার মধ্যে রিলেশন বা পার্থক্য। তাহলে কি করবো? এটা সেমি। সেমি মানে হচ্ছে হাফ। তার মানে 0.5 মোল। যদি 1 লিটারে 0.5 মোল থাকে তাহলে সেমি মোলার। যদি এই যে ডেসি দেখো এবার 10 ভাগের 1 ভাগ। যদি 1 লিটারে 0.1 থাকে মোল থাকে তাহলে হচ্ছে ডেসিমোলার। আর যদি সেন্টিমোলার হচ্ছে এরকম 0.01 মোল। আর মিলিমোলার মানে তো বুঝতেছো দশমিকের পর আরেকটা শূন্য চলে আসবে আর কি। মিলিমোলারও তো আসে না, বাট ওই তো ঠিক আছে, আমরা লিখে দিই এখানে। আমরা লিখে দিই মিলি মোলার। তাহলে কি হবে? 0.001, একটা শূন্য, এই যে 0.1, 0.01, 0.001, একটা করে শূন্য বাড়তেছে। ওকে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এগুলাকেই না তুমি কখনো কখনো এইভাবে এক্সপ্রেশন দেখবা। এই যে মোলারকে জাস্ট এইভাবে লেখা হয় এম, সেমি মোলারকে এইভাবে লেখা হয় m/2। m/2 মানে বুঝছো না? এম কে 1 ধরে, ধরো এম এর ভ্যালু আমি 1 বসালাম, তাহলে 1/2 কত? হাফ আসবে বা 0.5 আসবে, তাই না? আবারও বলতেছি, 1 মোল মানে খালি এম লেখা হয়, সেমিমোলার মানে m/2 লেখা হয়। তুমি ভিডিও পজ করে চিন্তা করো ডেসিমোলারকে কি লিখবা, সেন্টিমোলারকে কি লিখবা, চিন্তা করো, দেখবা যে মনে থাকবে। ঠিক আছে? এই যে ডেসিমোলারকে লিখবা m/10, তাহলে সেন্টিমোলারকে কি লিখবা? m/100। তাহলে মিলিমোলারকে কি লিখবা? m/1000। বেসিক্যালি মনে মনে চিন্তা করে নিবা, মনে মনে চিন্তা করে নিবা যে m = 1, তাহলেই হবে। m = 1। ধরো এই টাইপের কোনো দ্রবণ আসলো না, কমপ্লিটলি নিউ একটা দ্রবণ আসলো যেটা হচ্ছে এরকম দেওয়া m/4, m/4। এই ঘনমাত্রা বলতে তুমি কি বুঝতেছো? এই ঘনমাত্রা বলতে তুমি বুঝতেছো যে এটা বোঝাচ্ছে 1/4। আর 1/4 মানে কি? 4 ভাগের 1 ভাগ, তার মানে 0.25। ঠিক আছে? সেমিরও সেমি মানে অর্ধেকেরও অর্ধেক, দুইবার অর্ধেক করলে যেটা পাবো সেটা। ওকে। ওকে।
আসো একটা প্রবলেম দেখি কি বলছে। 1 লিটার ডেসিমোলার সোডিয়াম কার্বনেট, সুন্দর উত্তর দিছে আর কি, দেখে বুঝছে যে আমাদের উত্তরটা সুবিধা অনুযায়ী বের করার মতোই দিছে। আশা করি কি বের করতে বলছে, কত গ্রাম। দেখো এই ফর্মুলাটাই এরকম, যে আমাদের ফর্মুলা কি, এই যে এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ভি, ভি লিটারে। দেখো এখানে টোটাল 4টা রাশি আছে না, এস ডাব্লিউ এম ভি, 4টা রাশি আছে। কোয়েশ্চেন গুলো এরকম আসে, এটা থেকে 4টার মধ্যে 3টার মান দেওয়া থাকবে, আর একটা তোমাকে বের করতে হবে। কোয়েশ্চেনই আসবে আর কি এরকম, ঠিক আছে। যেমন এখানে কি কি দেওয়া দেখো, ভি দেওয়া, ডেসিমোলার মানে বুঝে যাচ্ছে এটা এস দেওয়া, আমাকে ইঙ্গিত করতেছে যে এসটা হচ্ছে 0.1। তারপর সোডিয়াম কার্বনেট যেহেতু বলা, এম তো বুঝতেই পারতেছি, মুখস্থ রাখতে বলছি না, ওর জন্য এম হচ্ছে 106। জাস্ট আমার এখানে ডাব্লিউটা জানতে চাইছে। তাহলে আসো কাজ করি, কি করব, আমাদের এখানে ডাব্লিউ ইকুয়ালস টু হবে আমাদের এস এম ভি, 3টার গুণফল, তাই না? হ্যাঁ, 3টা গুণ করে দিলে এই যে এস ইন্টু এম ইন্টু ভি লিটারে। কি কি বসানো যায়, এস হচ্ছে 0.1, তাহলে এইভাবে বসাই, সুবিধা হবে যদি কাটাকাটি যায়, 1/10। এম কত, এম হচ্ছে আমাদের ভরটা, যেটা ভর হচ্ছে 106। আর আয়তন কত, আয়তন হচ্ছে 1 লিটার। বাহ, সুন্দর আনসার চলে আসতেছে তো, তাই না? এটাই বললাম, ডাটাটা সুবিধাজনক ভাবে দিছে, সবসময় দেয় না এত সুবিধাজনক ভাবে। হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া সবসময় এত সুবিধাজনক ভাবে দেয় না। এখানে দেখো কি, বেসিক্যালি 106 কে 10 দিয়ে ভাগ দিচ্ছ, এক ঘর আগে দশমিক চলে আসবে, 10.6 গ্রাম। এটাই হচ্ছে আমাদের কি, ডাব্লিউ। কত কত, 10.6 গ্রাম। ওকে, বুঝতেই পারতেছো, এটা যদি 20 বসাইতাম, মানে 1/20 যদি হইতো, তখন এটা হইতো আমাদের 5.3। ওই যে কারণ তুমি হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে তখন, তাই না? এই 12 মোলার HCl অ্যাসিডের 300 ml জলীয় দ্রবণে কত মোল আছে? সো মোলের সূত্র কি, এই যে N ইকুয়ালস টু ভি লিটারে ইনটু এস। বাট এখানে ভিটা কিসে দেওয়া, মিলিলিটারে দেওয়া। আসলে আমরা কাজ করার চেষ্টা করি, আমরা কি করব, এই যে মিলিটারের জায়গায় বসাবো লিটার, মানে 300 ডিভাইড বাই 1000। ওকে, এস কত দেওয়া, এস দেওয়া হচ্ছে 12। তাহলে কি করা যায়, 0 0 0 0 কাটাকাটি, 3 12 আসে হচ্ছে 36, নিচে একটা 10 থেকে যায়, তার মানে হচ্ছে 3.6। সহজ প্রবলেমে আসছে এগুলা, খুব একটা কঠিন আসে নাই রাজশাহী ইউনিভার্সিটিতে। তাহলে কত, 3.6 আছে, কঠিনও আছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আসে একটা প্রবলেমই দেখাবো, যেটা 19-20 সালে আসছিল, ক্যালকুলেটর ছাড়া করতে দিচ্ছে, ঠিক আছে। যেটা আসলে সম্ভব না, বা সম্ভব হলো কাইন্ড অফ অনেক টাইম কনজিউমিং। মানে ওই ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর দিয়ে করতে যেই টাইম নিবা, তার থেকে দেখা যাবে যে 5-6টা প্রবলেম সলভ করে ফেলতে পারবা অন্য একটা সাবজেক্টে বা অন্য টপিকের। ওকে, তারপর কি বলছে, 250 ml 0.1 মোলার সালফ্রিক অ্যাসিডের দ্রবণে কত গ্রাম। এই যে একই কোয়েশ্চেন, ঠিক আছে। আসো, এটার তো মনে হচ্ছে ক্যালকুলেশন একটু করা লাগবে। আগে একটু আনসারটা দেখে বুঝে নাও যে ক্যালকুলেশন কি ফুল করা লাগবে নাকি। আগের লেকচারও এই টাইপের কিছু দেখাইছি। দেখো দূরে দূরে আছে মোটামুটি, বি আর ডি দূরে দূরে আছে, যদি এদেরকেও আনসার হয় বুঝে যাব। বাট এ আর সি এর মধ্যে হচ্ছে আনসার একটু ডিটেলসে বের করা লাগতে পারে। আশা করি 250 ml। ওকে, আমরা তাহলে করি হচ্ছে কি করব, এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ভি, ভি লিটারে। আমাদের এখানে কি জানতে চাইছে, জানতে চাইছে হচ্ছে কত গ্রাম, মানে ডাব্লিউটা জানতে চাইছে আবার আগের মতো। সো ডাব্লিউ ইকুয়ালস টু এস ইন্টু এম ইন্টু ভি, কিসে বসাবো, লিটারে। আসো শুরু করি তাহলে। এস কত দেওয়া, এস দেওয়া 0.1, 0.1 কে আমি এভাবে লিখি। বুঝছো তো সবসময় এভাবে কেন লিখতেছি, তাহলে ওই যে কাটাকাটি করা বা ভাগ দেওয়া, ওই কাজগুলো আর কি সহজ হয়ে যায়। ওকে, এম কত বসাবো, সালফ্রিক অ্যাসিড যেহেতু, এম বসে হচ্ছে 98, ঠিক আছে। ভি হচ্ছে 250। ওকে, 250 ml বলতে আমি বসাবো লিটারে, তার মানে 250 ডিভাইড বাই হচ্ছে 1000। তাহলে প্রথম কাজ কি আমার, প্রথম কাজ হচ্ছে এই 0 0 কাটাকাটি করে দেওয়া, তাই তো। তাহলে আমার এখানে কি থাকতেছে, 98 ইন্টু 25 ডিভাইড বাই 1000। এবার তুমি একটু একটা মোমেন্ট থামো, ঠিক আছে। এক কাজ করতে পারো, এবার 98 আর 25 কে গুণ দিতে পারো। সত্যি কথা বলতে এটা আসলে অনেক কঠিন কিছু না, আমরা এরকম 2/2 গুণ দিয়ে অভ্যস্ত। বাট তাও একটু থামো, দেখো যে এখান থেকে আনসার কিছু প্রেডিক্ট করা যায় নাকি। একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে আমার যে আছে না 98, এটা তো ক্লোজ টু 100, তাই না? আমি এখানে হোয়াট ইফ আমি এখানে যদি বসাই, আগের লেকচারও আমরা এরকম অ্যাপ্রক্সিমেশন করে নিচ্ছি, এটাকে ডাটা অ্যাপ্রক্সিমেশন বলে আর কি। একটা অ্যাপ্রক্সিমেট ডেটা ধরে নিয়ে দেখা যায় যে আনসারটা কত ক্লোজ আনা সম্ভব। 100 ধরে নিচ্ছি, তাহলে এটা 25, তাহলে এটা কত হয়, 1000। তাহলে এখানে 0 0 দুইটা কাটাকাটি চলে যায়, থাকে 25/10, তার মানে থাকে 2.5। এবার দেখো তো এই 2.5 তোমার কোনটার সাথে যায় নাকি, এই যে 2.45 আর 2.5 একই তো কথা। দশমিক যদি নাও তাহলে তো এটাই হচ্ছে আনসার আসবে। বুঝছো না, এই যে একটু ফ্ল্যাকচুয়েশন কেন হয়েছে, আমি যেহেতু এখানে 2 ঘর কমাই দিছি, 98 কে 100 মানে বাড়াই দিছি, 98 কে 100 বানাই দিছি, তাই আমার আনসারটা একটু বড় আসছে। আর যদি অ্যাকুরেটলি 98 বসাতাম তাহলে 2.45 আসতো। এখন তুমি বলো, এই যে 98 কে 25 দিয়ে গুণ করা, বললাম তো এটা অনেক কঠিন কাজ না। বাট এই গুণ করার থেকে
এই অ্যাপ্রক্সিমেশন করে নেওয়া অনেক সুবিধা না? অবশ্যই অনেক সুবিধা। বাট এটা তুমি কখন করতে পারতা না? যদি আনসার গুলো খুবই ক্লোজ থাকতো। 2.45, 2.46, 2.47 তখন এগুলা করা যায় না। বাট এখানে দূরে আছে তো। আমি বুঝছি যে হয়তো এই ২ টা উত্তর হবে বা হবে না আগে থেকেই বুঝবো। কিন্তু এখানে যে এটাও হবে না, বুঝাই যাচ্ছে। এটা হওয়া মানে কি? এটা আবার ক্লোজ টু কি? এটা আবার ক্লোজ টু কি? 3 না? সো এটা তো কোনোভাবে ৩ আসা সম্ভব না উত্তর। বুঝছো? এগুলা বোঝা যায় আরকি। ওকে। তারপরে ২০০ ml 0.1 মোলার। দেখো এগুলা সব হচ্ছে ঘুরে ফিরে একই প্রবলেম। সবগুলাতে আমি একই কাজ করতেছি। বাট রিপিট করার রিজন হচ্ছে এটা, যাতে তোমাকে ক্যালকুলেশন গুলা দেখাতে পারি। ওকে। এখানেও জানতে চাইছে কত গ্রাম। একসাথে করে ফেলতে পারি না আবার? এই যে দেখলাম যে S equals to W divided by MV ভি লিটারে। তাহলে আমরা W কিভাবে বের করি? S into M into V হচ্ছে লিটারে। আসো ভ্যালু গুলা বসাই, কি দেওয়া? S দেওয়া হচ্ছে 0.1, তাহলে আবার বসাই 1/10 এভাবে। এম কত দেওয়া? এম হচ্ছে, যেহেতু সোডিয়াম কার্বনেট তাই এটা বসাবো হচ্ছে 106। তারপর ভি কত দেওয়া? 200 ml দেওয়া। 200 ml মানে বসাবো 200 ডিভাইড বাই হচ্ছে 1000, তাই তো? আসো শূন্য কাটাকাটি করা যায় নাকি দেখি। এটা এখানেই কেটে দিই। 2টা শূন্য কাটাকাটি, 2টা শূন্য কাটাকাটি। তাহলে কি থাকতেছে এটা? 2 ইনটু 106 ডিভাইড বাই 10 আছে, তার মানে হচ্ছে 100 বসাতে পারি, তাই না? এই যে 10 আছে একটা, 10 আছে একটা, 100। আসো এবার এটার ডাটা অ্যাপ্রক্সিমেশন করা যায় নাকি দেখি। এই যে এটা তো করা যায়, তাই না? অবশ্যই এটা তো ডিরেক্ট হিসাবই করা যায় আমাদের। এখানে আনসার এক্সাক্টটা দেওয়াই নেই ইনফ্যাক্ট। দেখো এটা মুখে মুখেই করা যায়। কারণ কি সুবিধা হচ্ছে না 106। এটা তো এই যে 98 এর মতো জটিল কিছু না যে 9 আছে 8 আছে বড় ডিজিট। তুমি মুখে মুখে করো। 6 দুগুণে 12। আর কি 2 একে 2। তাহলে 212 কে কি দিয়ে ভাগ? 100। সো 2 ঘর আগে দশমিক চলে আসবে 2.12। 2.12 কোনটা আমাদের কারেক্ট আনসার দেওয়া নাই, বাট এটা হচ্ছে ক্লোজ টু কারেক্ট আনসার। ক্লোজ টু 2.12। তো পরীক্ষায় যদি এরকম আসে, ছেড়ে আসার থেকে ক্লোজটা দিয়ে আসা ভালো। দেখো পরীক্ষায় যদি আসলে কোনো কোয়েশ্চেন এরকম ভুল দেয়, বা হচ্ছে যে আনসার ক্লোজটা দেওয়া নাই বা অ্যাকুরেটটা দেওয়া নাই, তখন কি আইদার ওই কোয়েশ্চেনের জন্য সবাই নাম্বার পেয়ে যাবে, হ্যাঁ, বা হচ্ছে যে যেটা ক্লোজ আনসার সেটা নেওয়া হবে। তো কিছু না দাগায় আসার থেকে, বা ধরো তুমি 10 দাগায় আসছো, এইটা দাগায় আসার থেকে ভালো হয় না তুমি হচ্ছে যেটা ক্লোজ বের করছো সেটা দাগায় আসা। ওকে। আচ্ছা, 100 ml পানিতে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ঘনমাত্রা, মানে এবার W দেওয়া আছে, S জানতে চাইছে। সো বের করি। S equals to W by MV, V হচ্ছে লিটারে বসাবো। তার মানে কি বসাবো আমরা? W কত? W হচ্ছে আমাদের 40। ও, W 40 দেওয়া আছে। এই M তো হচ্ছে আমাদের কত? 40। এই কারণে ডেটা সুবিধাজনক ভাবে দিছে। W 40, M হচ্ছে 40। তাহলে V হচ্ছে, এই যে যদি তুমি চাও এইভাবে বসাতে পারো। 100 ml বসাইলা, আর 100 ml বসানো মানে কি উপরে 1000 দিয়ে গুণ দেওয়া। হিসাব তো খুবই সহজ, তাই না? এই 40 কাটাকাটি, 100 কে 1000 দিয়ে ভাগ, কারেক্ট আনসার কত আসবে? জাস্ট উপরে থাকবে কি 10 মোলার। আছে না? এই যে কারেক্ট আনসার হচ্ছে এ। দেখো ডেটাটা সুবিধাজনক ভাবে দিছে কিন্তু, হ্যাঁ। 40 না দিয়ে এটা 80 দিলেও আমাদের খুব একটা ক্ষতি হতো না। 80, 120 এগুলো দিলেও ক্ষতি হতো না। মানে লাইক পূর্ণ সংখ্যা আসতেছে, বা ভাগটা বা গুণটা মুখে মুখে করা সম্ভব এরকম। কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে কতবার আসছে এটা দেখছো? তার মানে কত ইম্পর্টেন্ট, সেম লেটার দিয়ে। প্রতি লিটার রে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণটির মোলারিটি কত? আসো করি। এবার তো লিটারেই দেওয়া আছে, তাহলে S equals to W by MV লিটারে। এবার তো এটা 1 লিটারই দেওয়া আছে, আমাদের কাজ তো সহজেই করে দিচ্ছে। তাহলে এটা দেওয়া 5 আর এটা দেওয়া কত? 40। সো এটা দেওয়া 1, তাহলে এটা কত হবে? এই যে দেখছো কাটাকাটি করলে 1/8 আসে। 1/8 আসে। এখন তোমার 1/8 এর মান যদি মুখস্থ থাকে, তাহলে তুমি সরাসরি বলে দিতে পারবা এই আনসারটা আসবে 0.125। দাঁড়াও, মুখস্থ থাকা দরকার নেই। আনসার দেখছো কিরকম দেওয়া? উপরে এত ছোট একটা লব দেওয়া 1, আর নিচে হর দেওয়া হচ্ছে 8। নিচের ভ্যালুটা বড়। এই আনসার কি জীবনে হচ্ছে আমার এই 1 এর থেকে বড় কিছু আসবে? না তো। এই আনসার অলওয়েজ 1 এর থেকে ছোট কিছু আসবে। বাকি সবগুলাই দেখো 1.52, এটা তো 12.5, 1.25। বাকি কোনোটা আনসারের ধারের কাছেও নাই। এইটাই হচ্ছে বোঝার টেকনিক বা ট্রিক। আর বাকিটা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে ভগ্নাংশগুলো মুখস্থ রাখতে বলছিলাম, 1/2, আগের লেকচার লিখেও দিছিলাম 1/3, 1/4, 1/5, 1/6, 1/7 লাগে না খুব একটা, 1/8। আবার 1/9 মনে রাখার দরকার নেই। 1/3 ইনটু 1/3, 1/9, ঠিক আছে? এগুলো এমনিই পারা যায়। আবার 1/4 মানে কি? 1/2 ইনটু 1/2, ঠিক আছে? আবার 1/6 মানে কি? 1/3 ইনটু, এই যে এটা বলতেছি আরকি। 1/6 মানে কি? 1/2 ইনটু 1/3। সো এই হ্যান্ড ক্যালকুলেশন গুলো তোমাদের করা দরকার আছে, ঠিক আছে? এগুলো আমাদের লাগে তো, এই যে 0.5, তারপর হচ্ছে 0.33, তারপর হচ্ছে এই যে 0.25, তারপর হচ্ছে 0.20 লিখে দিছিলাম এগুলো আমি। তারপর হচ্ছে 0.125, এটা তোমরা বের করো।
জানোই তো, আগের লেকচারেও বলছিলাম, বাট বের করো 1/2 আর 1/3 গুণ দিবা, মানে এই 0.33 সাথে তুমি গুণ দেবা হচ্ছে এই যে 0.5। ওকে, আচ্ছা। সো দেখো এটার আনসার তো খুব সহজে পেয়ে গেলাম 0.125। বাট এটা যদি এমন কিছু থাকতো পয়েন্ট সামথিং সামথিং, পয়েন্ট সামথিং সামথিং, মানে সবগুলো একের থেকে ছোট, তখন তুমি বের করতে পারতে আর কি। ওকে, তারপরে কি দেওয়া, 0.2 মোলার মাত্রার পটাশিয়াম ডাইক্রোমেট আছে, 100 মিলিলিটার দ্রবণ তৈরি করতে কতটুকু প্রয়োজন হবে? ভাই এখানেও একটা কথা বলছিলাম আগের লেকচারে, পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে অনেক এক্সাম্পল আসে, তো ভার্সিটিতে প্রচুর আসে। এটার যদি তুমি এমটা মনে রাখো, তোমার পরীক্ষার হলে অনেকগুলো টাইম তুমি বাঁচায় ফেললা। 294 গ্রাম, এটা যদি মনে রাখো, পরীক্ষার হলে তুমি অনেকগুলা টাইম বাঁচায় ফেললা। সুন্দর করে একটু লিখে দিই, 1 বাই এই যে 294 গ্রাম, এটা হচ্ছে এম এর মান। তাহলে আসো ক্যালকুলেশন করি। কি করব, এখানে কি জানতে চাইছে, কতটুকু, তাই না, দ্রবণ তৈরি করতে এই যে প্রয়োজন হবে, ডাব্লিউ জানতে চাইছে। সো আশা করি আমাদের এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ভি লিটারে। তাহলে বের করতে হবে আবারও ডাব্লিউ, তার মানে এস ইন্টু এম ইন্টু ভি হচ্ছে লিটারে। এস কত দেওয়া, 0.2 দেওয়া। এটাই বলতেছিলাম যে 0.2 না বসায় ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 2/10 বসাই, হয়তো 10 দিয়ে কাটাকাটি করতে একটু সুবিধা হবে, 2 দিয়ে গুণ করতে সুবিধা হবে। এম, এম হচ্ছে আণবিক ভর, যেটা আমাদের মুখস্থই 294। বললাম তো মুখস্থ না থাকলেও তুমি হয়তো ক্রোমিয়ামের 52, এটা 39, এটা কত 16 বসায় করতে পারবা। বাট টাইম হয়তো তোমার অ্যাটলিস্ট 30 সেকেন্ড থেকে কারো কারো 1 মিনিটও যোগ করতে কারো কারো টাইম লাগে, 1 মিনিটও এক্সট্রা চলে যেতে পারে। কেন নিব সেটা? ভি লিটারে মানে হচ্ছে 100 ml দেওয়া আছে, আমি বসাবো 100 ডিভাইড 100, শূন্য একটা বেশি দিচ্ছি, 100 ডিভাইড বাই 1000। ওকে, তাহলে আমাদের কাজ কি এখন? ভি লিটারে নিচ্ছি তো, লিটারে নিচ্ছি, সো এটা হচ্ছে আমাদের 1000 ml তো। আর আবারও বলতেছি, কেউ যদি চাও যে তুমি না মিলিটারেরটা বসাবা, তাহলে ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এবার তাহলে আমাদের ক্যালকুলেশনে কি আসবে? ক্যালকুলেশনে হচ্ছে আমাদের আনসার, কি কোনোটা গেস করার মতো আছে? আচ্ছা, আগে শূন্য কাটাকাটি করে নি। শূন্য শূন্য কাটাকাটি, একটা গেল, তারপর এখানে একটা গেল, এখানে একটা গেল, উপরে কত থাকে, 2 ইন্টু 294, আর নিচে কত থাকে, নিচে থাকে হচ্ছে 100, তাই না? শূন্য, এটা একটা গেছে, দুইটা গেছে, দুইটা গেছে, হ্যাঁ। ওকে, তাহলে দেখো এবার আনসার অ্যাপ্রক্সিমেশন করা যায় নাকি, বুঝে যেতেছে যে নিচে যেহেতু 100 আছে, আনসার যত আসবে তার 0.2 ঘর কিছু একটা থাকবে। তার মানে আমার আনসার এইটা হওয়া কোনোভাবেই সম্ভব না হয়তো, তাই না? এই যে যেহেতু 2 ঘর দশমিক যাওয়ার একটা ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে দেখো আমি কি ডাটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি নাকি? এটা কত, 294 আছে না, 300 ধরে নি, দেখি না কি হয়। 300 ধরে নিলে 300 আর 2 গুণ করলে হয় কত, 600। এই যেটাকে আমি 300 ধরে নিছি 294 কে, আর নিচে কি দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ। তার মানে এই যে কাটাকাটি করলে এটা কত চলে আসতেছে, অ্যাপ্রক্সিমেটলি চলে আসতেছে 6। দেখো 6 এর কোনটা ক্লোজ আছে, এই যে 5.88। বুঝছো, ডেটাগুলো দেয় আর কি এইভাবে। সো আমি এটা 294 করছি না, 300 করছি না, এটা আমি যেহেতু বাড়াইছি এই জন্য আমার আনসারটা একটু বেশি আসছে 5.88 এর থেকে। ওকে, ক্যালকুলেশন কিছু করাই লাগে না বাকিটা। বিশুদ্ধ পানির ঘনমাত্রা, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এও এই কোশ্চেনটা তুমি পাবা, মানে যেটা হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনের যে পানির আয়নিক গুণফল আছে না, ওইটার সাথে এইখানকার রিলেশন আছে, ওইখানে হোপফুলি এটা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তো দেখো এবার আমরা যদি এটা ঘনমাত্রা বের করতে চাই, সূত্র কি আমাদের ঘনমাত্রার জন্য? আমাদের যেটা করা লাগে, এই যে এস ইকুয়ালস টু বের করা লাগে এন ভি লিটারে কত আছে সেটা। ওকে, সো এইখানে বিশুদ্ধ পানির ঘনমাত্রা দেখো মোল পার লিটার দেওয়া আছে। আমরা কি জানি, আমরা আমরা জানি হচ্ছে একটা জিনিস, যে 1 লিটার যদি পিওর ওয়াটার হয়, মানে বিশুদ্ধ পানি, 1 লিটার পিওর ওয়াটারের ভর যেটা, সেই ভরটা হচ্ছে যে ডাব্লিউ, এই ডাব্লিউ যেটা সেটা হচ্ছে 1000 গ্রাম অর 1 কেজি। দেখো তো এটা জানো নাকি? জানো নিশ্চয়ই, এই জন্যই তো পানির আপেক্ষিক গুরুত্ব 1, তাই না? 1 লিটার বিশুদ্ধ পানির ভর হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি। কেন এটা বললাম এবার একটু খেয়াল করো। এই যে এন মানে কি, ডাব্লিউ বাই এম ভি লিটারে। তো তুমি তো জানো বিশুদ্ধ পানি 1 লিটার বসাইলা, এই যে এটা বসাইলা 1 লিটার। পানির এম তুমি জানো, আণবিক ভর সেটা কত, 18। আর এইখানে উপরের যে সংখ্যাটা সেটা কত, ডাব্লিউ, সেটা তুমি কিভাবে জানো? এই যে থিওরিটিক্যাল কনসেপ্ট, যে 1 লিটার বিশুদ্ধ পানির ভর হচ্ছে 1000 গ্রাম। তাহলে এবার এখানে বসো 1000। তাহলে এবার এটা কত হবে দেখো ভাইয়া, এখানেও তুমি অ্যাপ্রক্সিমেশন করতে পারো, যদি এখানে আনসার দেখে বোঝা যাচ্ছে 55.5 আসবে, বাট আসলে একটু অ্যাপ্রক্সিমেশন করি আমরা। অ্যাপ্রক্সিমেশন করতে পারি এটা, যে 1000 ডিভাইড বাই হচ্ছে 20, তাহলে শূন্য শূন্য কাটাকাটি, অ্যাপ্রক্সিমেট আনসার আমার কত আসবে, 50 আসবে। তার মানে বুঝেই যাচ্ছে অন্য কোনোটা আনসার হওয়া সম্ভব না, আনসার সি হবে। ওই তো 18 কে, যে আবারও বলতেছি 1000 কে
18 দিয়ে ভাগ দেওয়া যে অনেক কঠিন কাজ তা না। হয়তো তোমার কিছু কিছু ম্যাথ এটা ডিরেক্ট করাও লাগতে পারে। এই ম্যাথের জন্য না, এখানে যেহেতু এটা মুখস্থই করে ফেলো 55.5 অনেক আসে আর কি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, অনেক জায়গায় রিলিভেন্ট এটা। তো যেটা বলতেছিলাম, তোমার হয়তো কখনো কখনো এই কাজটা করা লাগতে পারে। ভাইয়া এটাই বলতেছি, এটা যে অনেক কঠিন কিছু তা না। হয়তো একটু 18 নামতাটা 5-6 ঘর পর্যন্ত এখানে যাওয়া লাগবে, যেমন এখানে 5 ঘর পর্যন্ত যাওয়া লাগবে। বুঝাই যাচ্ছে 5 × 10 = 50, 5 × 8 = 40, তার মানে 90। এখানে এই ক্যালকুলেশনটা করা সম্ভব, এই ক্যালকুলেশনটা করা সম্ভব। বাট আমার কথা হচ্ছে আদৌ কি তোমার এই ক্যালকুলেশনটা করা লাগবে নাকি, না করেই কি এটা কিছু করা সম্ভব নাকি, তুমি সেটা ট্রাই করবা। ভাই এই কথাটা বলতে চাচ্ছি। ওকে, আসো। 0.40 মোলার সোডিয়াম ফসফেট, এটার 20 ml এ কত মোল সোডিয়াম প্লাস আয়ন আছে? সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো আমরা যদি লিখি এই যে সোডিয়াম ফসফেট, আগে দেখো এই সোডিয়াম ফসফেটকে ভাঙলে সোডিয়াম তো পাওয়া যায় 3টা, তাই না? যেহেতু এখানে 3 আছে না, তাই এটা পাওয়া যায় 3টা, আর সাথে পাওয়া যাবে হচ্ছে ফসফেট। এই আইডিয়াটা এখানে কাজে লাগাতে হবে। দেখো রিটেন আসছে, তার মানে এবার আর হচ্ছে আমাদের আনসার অ্যাপ্রক্সিমেশনের কোনো সুযোগ নাই। একদম যেটা হচ্ছে যেই ডেটা সবগুলা বসাই ক্যালকুলেশন করেই ডিটেলসে বের করতে হবে। ওকে, সো ফার্স্টে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সোডিয়াম ফসফেটের যে মোল সংখ্যা সেটা বের করি। তারপর সেটাকে 3 দিয়ে, এই যে যেহেতু এদের মধ্যে ওই যে রেশিও স্টোইকিওমেট্রি বুঝে আসছি না আগের লেকচারে, এই যে 1:3, মানে এটার এগেইনস্টে এটা পাবো 3টা। ওকে, সো কি করব আমরা, আমরা হচ্ছে ফার্স্ট এটার মোল সংখ্যা বের করে নিই, তারপর হচ্ছে এটা 3 দিয়ে গুণ দিয়ে দিব। আশা করি তাহলে আমরা কি করব, n ইকুয়ালস টু কি হবে আমাদের, v লিটারে ইনটু হচ্ছে s। ওকে, সো v লিটারে মানে হচ্ছে 20 ml, লিটারে নিলে এটাকে 1000 দিয়ে ভাগ, আর কত দিয়ে গুণ, s দিয়ে গুণ। s কত, এই যে 0.40 দেওয়া, তো আমি এভাবে বসাই 40 ডিভাইড বাই হচ্ছে 100, আমি এটাকে এভাবে বসাই। ওকে, আসো এবার হচ্ছে শূন্য কাটাকাটির পালা, দেখি কি কি কাটাকাটি যায়। 1 2 3 4, আর তো কাটাকাটি যায় না, তাই না? একটু কি, তাহলে এটা কত হয়, 4 দুগুণে 8, 8 ইনটু এটাকে এইভাবে লিখে দিই 10 ইনভার্স 3, তাই না? 8 ইনটু 10 ইনভার্স 3 মোল। তাহলে বুঝেই যাচ্ছে এই যে 4 দুগুণে 8, নিচে থাকে 1000, 1000 কে উপরে নিলে 10 ইনভার্স 3। যেহেতু এটা 8 ইনটু 10 ইনভার্স 3, এখানে জাস্ট কি হবে, এটা এখানে জাস্ট এটাকে হচ্ছে আমার কি করা লাগবে, এই ভ্যালুটাকেই আনলাম এখানে, এন্ড বুঝাই যাচ্ছে এটা যতটুকু আসছে এটার সাথে এটা জাস্ট 3 দিয়ে গুণ হবে, 3 দিয়ে গুণ হবে। তাহলে এটা আসবে 3 8 24 ইনটু 10 ইনভার্স 3 মোল। ব্যাস, শেষ। ঠিক আছে, এভাবে তুমি আনসারটা বের করে দিলাম। ওকে, আর কিছু করার নাই এখানে। ওকে, এবার দেখো এই যে এই কনসেপ্টটা, এটাকে আমরা বলি হচ্ছে দ্রবণের লঘুকরণ। কি বলা, উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরি করার প্রক্রিয়াকে লঘুকরণ বলা হয়। ঠিক আছে, বিভিন্ন বিশ্লেষণ কাজের জন্য গাঢ় অ্যাসিড থেকে লঘু অ্যাসিড দ্রবণ তৈরি করতে হয়। দেখো জিনিসটা কি, দুইটা কথা বলবো, একটা কথা শুনো, মানে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। আমাদের কেমিক্যাল, এটা তো হচ্ছে যে একদিক হচ্ছে লিমিটেড বা এক্সপেন্সিভ, নিশ্চয়ই এটা একটা ভ্যালু আছে বা দাম আছে। আরেকদিক হচ্ছে কি, এটা হচ্ছে পরিবেশের জন্য হার্মফুল অনেক কেমিক্যালি। আমি চাবো যে কেমিক্যাল যাতে নষ্ট না হয়। আর আরেকটা কথা স্পেশালি, এটা তো হচ্ছে জেনারেল যে কোনো কেমিক্যালের জন্য। আরেকটা হচ্ছে স্পেশালি এই যে এই টাইপের অ্যাসিডের জন্য HCl, চিন্তা করছো 10 মোলার HCl যদি তুমি নাও, সাপোজ এটা তুমি নিছো এন্ড কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটু পড়ে গেল, এই যে HCl এখান দিয়ে পড়বে, হাতের এখান দিয়ে বের হবে, হাতের এখানে ফুটা হয়ে যাবে। 10 মোলার কি পরিমাণ কনসেন্ট্রেটেড, 1 মোলার হইলেই তো সেটাই অনেক শক্তিশালী, সেখানে 10 মোলার যদি হয়। সো দুইটা কথা, একটা হচ্ছে যে এত শক্তিশালী অ্যাসিড আমাদের জন্য রিস্কি, এটা নিয়ে হ্যান্ডেল করা কাজ করা, সেই জন্য অ্যাভয়েড করব। আর একটা হচ্ছে যে কোনো কেমিক্যালের হিসাবে চিন্তা করলে, আমরা কিনছি 10 মোলার, বাট পুরাটা ইউজ করে ফেলার থেকে ভালো হয় এটা যদি পানি মিশায় বারবার হচ্ছে আমরা পাতলা করে করে ইউজ করি। এই কাজটা আমরা প্র্যাকটিক্যালিও করি। প্র্যাকটিক্যালি কিভাবে করি, যে ধরো হচ্ছে আমার এরকম বাসায় হচ্ছে গেস্ট আসবে, ধরো ইফতারের সময়, ঠিক আছে, রোজার সময় এটা হয় যে আমরা শরবত বানাইছি 3 গ্লাস, এখন হঠাৎ করে গেস্ট চলে আসছে, সো এই যে 3 গ্লাসকে আমরা কি করি 4 গ্লাস করে প্রত্যেকটা একটু একটু পানি মিশিয়ে দিই। হ্যাঁ, যে তখন আর ধরো আজান দিয়ে দিবে, শরবত বানানোর টাইম নেই, আমি হয়তো 3 গ্লাসকে 4 গ্লাস করতেছি। 4 গ্লাস করার কারণে তো ওই যে পরিমাণটা একটু কমে যাবে, সো পরিমাণটা আবার একটু ঠিকঠাক রাখার জন্য অল্প অল্প করে একটু পানি অ্যাড করে দিচ্ছি। সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালিও করি। কারণ কি, যে আমরা এখানে যখন এটা করতেছি, তখন প্রত্যেকটার কি মিষ্টি আগের মতো থাকবে শরবতটা? না, তো তুমি তো দ্রব এড করো নাই, জাস্ট কি করছো, দ্রবণটা বাড়ায় দিছো, মানে দ্রাবকটা বাড়ায় দিছো, তাই দ্রবণ বেড়ে গেছে। আলটিমেটলি জিনিস কি, এই যে আমাদের দ্রবণ সমান কি দাঁড়াচ্ছে, দ্রব প্লাস দ্রাবক। তো তুমি কি করতেছো এখানে, যেহেতু তুমি এখানে সাপোজ দ্রবটা তোমার কাছে লিমিটেড, এটা যেহেতু ফিক্সড, এই জন্য শরবতের পরিমাণটা বাড়ানোর জন্য তুমি কি করছো,
পানির পরিমাণটা বাড়িয়ে দিছো। সো পানির পরিমাণ বাড়িয়ে দিলে অটোমেটিক্যালি কি হবে, দ্রব যেহেতু ফিক্সড, আমার আগে থেকে মিষ্টিটা কমে যাবে। এখানেও যেটা বললাম যে আমরা এই কাজটা কিন্তু প্র্যাকটিক্যালি করে, and এটাকেই দ্রবণের লঘুকরণ বলে। আরেকটা জিনিস আইডিয়া দেখো, সিম্পল না? এই যে S ইকুয়ালস টু হচ্ছে আমাদের n ডিভাইড বাই v। এখন এই v, এই যে আমরা ধরলাম n কনস্ট্যান্ট, এই যে S ইকুয়ালস টু n ডিভাইড বাই v। আমি যদি ধরি n কনস্ট্যান্ট বা ধ্রুবক, n ধ্রুবক, তার মানে আলটিমেটলি আমার সম্পর্কটা কি আসতেছে, S সমানুপাতিক 1 বাই v। মানে বেসিক্যালি S আর v হচ্ছে একে অপরের কি, ব্যস্তানুপাতিক। সো আমি যত পানির পরিমাণ বাড়াবো, বা এই যে ভলিউম, আমি এখানে যত বাড়াবো, ভলিউম যত বাড়াবো, দ্রবণটা ততই পাতলা হয়ে যাবে না? এটাকে বলা দ্রবণের লঘুকরণ, যে ভলিউম যত বাড়াবো আমার ঘনমাত্রা হচ্ছে তত কমবে। ওকে, এবার আসো, বুঝে গেলাম আমরা লঘুকরণ আইডিয়াটা কি। ম্যাথ দেখে ফেলি, সূত্র খুবই সিম্পল, v1s1 সমান v2s2। এটা রিজনটা কি, কারণ দেখো n সমান হচ্ছে v ইন্টু s। আমরা কি বলতেছি, আমরা বলতেছি এই দ্রব ফিক্সড, nটা তো ফিক্সড, দ্রব ফিক্সড মানে n ফিক্সড। সো n ফিক্সড মানে কি, vs তুমি এবার যতই বাড়া কমাও, দুইটার গুণফল আলটিমেটলি সেম আসবে। ধরো কথার কথা 10 দুগুণেও 20, আবার 4 5এও 20। সো v যতই বাড়া কমাও, s ওই অনুযায়ী অ্যাডজাস্টেড হবে। ওকে, করে ফেলি, অনেক কথা বললাম। এখানে হচ্ছে সাপোজ এটা দাও একটা s1, এই দ্রবণ থেকে 500 ml নেওয়া হবে। 500 ml 0.1 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ 10m? ও আচ্ছা, এটা জানতে চাইছে, তাহলে এটা হচ্ছে v1। দেখো এই 10 মোলারের জন্য আয়তন জানতে চাইছে, সো এটা s1, এটা v1। আর এটা হচ্ছে আমরা দিয়ে হচ্ছে আমাদের s2, এন্ড এটা দিয়ে হচ্ছে আমরা কি উল্টা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমরা v2, এটা দিয়ে দিই s2। তাহলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কি, এই যে ফর্মুলা যেটা লেখা আছে সেটাই, v1s1 সমান v2s2। আমরা কি জানি না, v1 জানি না, তাহলে আমরা এক কাজ করি, v1 কে এই পাশে রেখে বাকি সবাইকে ওই পাশে নিই, v2s2 ডিভাইড বাই s1, রাইট? তাহলে আসো ভ্যালুগুলা বসাই, এবার আমরা কি কি বসাবো, v2। এখানে একটা কথা আছে, কাজ তুমি তোমার ইচ্ছা মতো যে ইউনিটে ইচ্ছে সেই ইউনিটে করতে পারো। তুমি যদি এটা এমএল এ বসাও, তোমার v1 এর আনসার এমএল এ আসবে, তাই না? দেখো আমি এটা বসাচ্ছি হচ্ছে 500 যা আছে তাই বসালাম। আর এটা কত আছে, s2 টা, s2 আছে 0.1 মোলার, 0.1 মোলার কে এইভাবে বসাই, যে 1/10। তারপর আমাদের এটা কতটুকু আছে, এটা দেওয়া আছে 10। এই যে s1 এর ভ্যালু দেওয়া 10। তাহলে কি হচ্ছে, নিচে 100 চলে আসছে, উপরে 500, তাহলে 100 500 কাটাকাটি চলে যায় 5, 100 500 কাটাকাটি চলে যায়, এটা আসছে 5। তার মানে 5 ml। চিন্তা করছো, এই যে 10 মোলার, এটা যেহেতু অনেক বেশি, তো এটাকে যদি তুমি এইভাবে কনভার্ট করতে চাও, এটা কিন্তু অনেক লঘু। দেখছো মাত্র 0.1, 10 কে 0.1 বানাইছো। তার মানে সেই ক্ষেত্রে ভলিউমটা হওয়া লাগবে হচ্ছে এরকম, মাত্র 5 ml নিবা। বাকিটা কিভাবে, এই যে এবার একটা জিনিস দেখো, ইন্টারেস্টিং ব্যাপার, আয়তন, তুমি তো এই যে যেই এটা বাজার থেকে কিনে আসছো বাণিজ্যিক, মানে বাজার থেকে কিনে নিয়ে আসছো 10 মোলার, আমরা তোমাকে বলতেছি যে তুমি এটা ইউজ করবা 5 মিলিলিটার। তাহলে এবার তুমি চিন্তা করো, 5 মিলিলিটার থেকে যখন এটাকে লঘু করছো, 500 গেল কেমনে, এই যে 500 আর 5, বাকি ডিফারেন্সটা কি, কত আসে, 495। বাকি ডিফারেন্সটা কি আসলে, এটাই তো হচ্ছে পানি, এটাই তো হচ্ছে আসলে ওয়াটার। পানি যোগ করে করেই তো এটাকে তুমি পাতলা করে ফেলছো, লঘু করে ফেলছো। এটাই দ্রবণের লঘুকরণ। ওকে, এত মোলার HCl দেওয়া আছে, 500 ml দেওয়া আছে, এটাকে লঘুকরণ করব, ভালো কথা। এন্ড হচ্ছে কতটুকু পানি যোগ করতে হবে, কতটুকু পানি যোগ করতে হবে, কিন্তু মানে এই ভ্যালুটা জানতে চাইছে, জানতে চায় না কিন্তু যে আয়তন কত হবে, পানি কতটুকু যোগ করতে হবে সেটা বলছে। সো আমরা ধরি এটা কি দেওয়া, অ্যাসিডের 500 ml দ্রবণকে, s1 500 ml, v1, তারপর এটা কি আরেকটা ঘনমাত্রা, s2 কতটুকু পানি, তার মানে আমাদের লাগবে একটা v2। তো লিখি v1 s1 সমান হচ্ছে v2 s2। সো আমি যদি এবার v2 বের করতে চাই, কত আসবে এটা আমাদের, v1 s1 ডিভাইড বাই s2। আসো ভ্যালুগুলা বসাই, v1 কত, v1 হচ্ছে 500। এখানে যেহেতু উত্তরগুলো মিলিটারে দেওয়া, আমরা ক্যালকুলেশনটা মিলিটারি করি, তাহলে এটা বসালাম হচ্ছে 500। s1 কত দেওয়া, s1 দেওয়া 0.125, তার মানে হচ্ছে 125। তো 125-এর নিচে ভাগ আকারে চলে যাবে হচ্ছে 1000, তাই না, যেহেতু 3 ঘর দশমিক আছে। আর এটা কত, আসলে কাটাকাটি চলে যাবে জিনিসটা, দেখো এটাও একটু বুঝাই, 0.1000। তার মানে এটাকে আসলে আমি লিখতে পারি 0.1000 কে আমি লিখলাম হচ্ছে এই যে 100, 100। এখন 100-র কয় ঘর আগে দশমিক, 1 2 3, তার মানে কত দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ। আর 1000 দিয়ে ভাগ মানে কি, উপরে আসলে 1000 দিয়ে গুণ। দেখো বুঝছো নাকি ব্যাপারটা, ভাই আবার বলি, দেখো s1, s1 তো হচ্ছে 0.125, তো 0.125 কে আমি লিখছি 125/1000। ঠিক একইভাবে 0.100 এটাকে আমি লিখতে পারি না 100/1000, বাট এই যে নিচে 1000 থাকা মানেই তো উপরে
সেটা গুণ আকারে 1000 চলে যাওয়া। এন্ড এই তো আলটিমেটলি এই দুটো তো কাটাকাটি যাবে, তাই না? এই দুটা কাটাকাটি যাবে। এন্ড এখানেও দেখো এই 2 শূন্য কাটাকাটি 2 শূন্য কাটাকাটি, জাস্ট উপরে থাকে 5 ইন্টু 125। মুখোমুখি হিসাব করা যায় 500। এই যে কিভাবে মুখোমুখি হিসাব করতেছে এটা একটু বলি। আচ্ছা ঠিক আছে, এটা তোমরা হাতেই করো, সমস্যা নাই, যার যেটা ইচ্ছা। আমি যেভাবে করছি সেটা একটু বলি। 100 টাকে আলাদা করে ফেলছি। 5 100 আর কি 500, আর 5 25 কত 125। তাহলে 500 আর 125 কত 625। বাকিটা বললাম তো, হাতে হাতেও করে কোনো সমস্যা নাই। 5 5 25, হাতে থাকে 2, 5 2 10 11 12, এন্ড হাতে থাকে 1, 5 একে 5, হাতে রাখে 6। সো এটা আসবে হচ্ছে 625 ml। ওরা কি চালাকিটা করছে? না, ওরা এই চালাকিটা করেই নাই। অনেক সময় চালাকি করে উত্তরে 625 ml দিয়ে দেয়। অনেকে আনসার বের করে খুশি হয়ে যায়, সাথে সাথে 625 ml আনসার দিয়ে দেয়। বাট ওইটা আমরা করবো না। আমরা কি করব? আমাদের লাগবে পরিবর্তনটা। এই যে ডেল ভি, ডেল ভি মানে হচ্ছে V2 মাইনাস V1। তার মানে হচ্ছে এখন বানাইছি 625, আগে ছিল কত 500। প্রথম অঙ্ক তো, তাই ডিটেলসে দেখাচ্ছি। বাকিটা তুমি তো এটা মুখোমুখি বুঝতেছো যে আনসার 125 ml হবে। কারেক্ট আনসার হচ্ছে সি। ওকে, একটি সেমোলার দ্রবণকে ডিসিমোলার দ্রবণে তৈরি করতে কি পরিমাণ আয়তন, কি পরিমাণ বৃদ্ধি করতে হবে? চমৎকার একটা কোয়েশ্চেন। এন্ড এখানে একটু ট্র্যাপও আছে। হ্যাঁ, আনসার এই বি দুইটাই দেওয়া আছে। দেখাই ট্র্যাপটা কি। কি পরিমাণ বৃদ্ধি বলছে। এই টাইপের ট্র্যাপ গুলা কেমিস্ট্রিতে একটু কম দেয়, ফিজিক্সে বেশি দেয়। রোধের ম্যাথ গুলা তোমরা দেখছো, ওই যে তারকে লম্বা করা হলো বা হচ্ছে কি করা হলো, খাটো করা হলো, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন। তো সেই ক্ষেত্রে কি হয়, কখনো কখনো জানতে চায় যে কত গুণ করতে হবে, আর কখনো কখনো বলে যে কত গুণ বৃদ্ধি করতে হবে। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে আমাদের জিজ্ঞেস করছে যে কি পরিমাণ বৃদ্ধি করতে হবে। আসলে একটু দেখি। সেমিমোলার দ্রবণ, তার মানে এইটার S1 0.5 মোলার, ডেসিমোলারে বানাইতে হবে। তাহলে এটা S2 হচ্ছে আমাদের 0.1 ডেসিমোলার। যেহেতু আয়তন কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, কোনোটারই কোনো আয়তন দেওয়া নাই। সো আমরা যেটা ক্যালকুলেশন করতে পারি, আমরা ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি যে এই যে V1 ইন্টু S1 ইকুয়ালস টু হচ্ছে V2 ইন্টু S2। সো আমরা এক কাজ করতে পারি না, আমরা হচ্ছে এখানে V2 এর নিচে V1 কে নিয়ে আসি, যেহেতু কোনোটারই ভ্যালু জানি না। দেখো V2 এর নিচে V1 কে নিয়ে আসলাম। আর এখানে তাহলে কি হবে, S1 এর নিচে কি চলে আসবে আমাদের S2, এই যেটাকে এই পাশে নিয়ে আসছি। ওকে, তারপরে আমরা এবার ভ্যালু গুলা বসাই যে V2 বাই V1 সমান কত দাঁড়ায় আমাদের। S1 কত, S1 দেওয়া হচ্ছে আমাদের 0.5, 0.5 মানে 5 ডিভাইড বাই 10। আর S2 কত, S2 হচ্ছে আমাদের 0.1। তার মানে 0.1 মানে হচ্ছে 1 ইন্টু এই যে উপরে চলে যাবে 10, বুঝছো না? 0.1 কে কি লিখতাম, 1/10 লিখতাম না? 1/10 লিখা মানে তো 10টা উল্টায় উপরে চলে যাওয়া। তো এখানে 10 10 কাটাকাটি, তাহলে এটা কত চলে আসে 5। তাহলে এখন রিলেশনটাকে আমি লিখতে পারি V2 সমান কি দাঁড়ালো, 5V1 দাঁড়ালো না ভাইয়া? বুঝছো? তার মানে V1 যত ছিল, এই যে আমি এখানে কি করছি, V2 তার 5 গুণ করছি। বাট কোশ্চেনে কি জানতে চাইছে, কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, মানে কয় গুণ করতে হবে বলে নাই, বলছে কি পরিমাণ বৃদ্ধি, মানে কতটুকু বাড়াবো, এক্সট্রা কতটুকু সেটা জানতে চাইছে। তাহলে হিসাবটা আবারও আগের মতো না, যে আমার শুরুতে ছিল এই যে আমি বাড়ায় কতটুকু করছি 5V1, আগে কতটুকু ছিল V1, তাহলে 5 থেকে 1 গেলে কতটুকু থাকে 4V1। তার মানে আমি বাড়াইছি হচ্ছে 4V1, মানে পানি যতটুকু যোগ করছি 4 গুণ যোগ করছি। কথার কথা একটা উদাহরণ দিয়ে দিই। ধরো আমার কাছে ছিল হচ্ছে 100 ml, এখন ফাইনাল রেজাল্ট হচ্ছে আমার আসছে 500 ml। ঠিক আছে, 100 না, শুরুটা ছিল ধরো 400 ml। তার মানে আমি এখন পানি যোগ করছি 100 ml, তাহলে 400 আর 100 500। জাস্ট একটা উদাহরণের জন্য দিলাম আমি। তাহলে আনসার কত এখানে, আনসার হচ্ছে 4 গুণ। দেখে শুরুতেই মনে হবে ইয়েস, আনসার তো পেয়ে গেছি, 5 হবে আনসার। হ্যাঁ, একে তো হচ্ছে ডেটা দেওয়া নেই, V1 V2 দেওয়া নেই, এই কারণে কোশ্চেনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, নরমালের থেকে একটু কঠিন বলা যায়। তার উপর হচ্ছে যখন বের করবা তখন ফার্স্টে এটা উত্তর মনে হবে, বাট জানতে চাইছে কি পরিমাণ বৃদ্ধি করতে হবে। 5 ml 2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 2 ml 5 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইডকে একত্রে মিশালে দ্রবণের ঘনমাত্রা নরমালিটিতে কত হবে? ওকে, মিশ্রণের জন্য যেই ব্যাপারটা সেটা আশা করি খেয়াল আছে। মিশ্রণের জন্য এইভাবে হিসাব করতে হয়। দেখো এই যে V1 N1, এখানে S হলে S বসাবা, যেহেতু কোশ্চেনে সব নরমালিটি দেওয়া, আমি N দিয়ে কাজ করতেছি। যদি মোলারিটি থাকতো তুমি S দিয়ে কাজ করতা। V2 N2, এই যে দেখছো দেওয়া আছে না এগুলা, দেখো এটা একটা V1 দেওয়া, N1 দেওয়া, N1 দেওয়া, তারপর এই যে এটা একটা V2 দেওয়া, N2 দেওয়া, এন্ড ক্যালকুলেশন করে দ্রবণের ঘনমাত্রা নরমালিটি। সো এইটা সমান সামেশন অফ V ইন্টু N। আসো বের করি এবার। তার মানে আমাদের কি করতে হবে, আমি যদি নরমালিটি বের করতে চাই তাহলে
V1 N1 প্লাস V2 N2 নিচে সরাসরি ভাগ দিয়ে দিবা এই যে সামেশন অফ ভি দিয়ে, মানে ভি টোটাল দিয়ে। এটাই তো মিশ্রণের বের করার ফর্মুলাটা। এটা যদি নর্মালিটি না হয়ে মোলারিটি হতো, জাস্ট সবগুলো এন এর জায়গায় বসাইতা এস। এই কাজটা আমরা মিশ্রণের পিএইচ বের করার সময় কিন্তু করে থাকি। ওকে, তাহলে আসো বসাই এবার। কত বসাবো? V1 সব আমরা মিলিটারি কাজ করি, 5 ইন্টু 2, 5 দুগুণে 10 আর কি। তারপর কত? এটাও 2 আর 5। ওকে, ঠিক আছে, 2 আর 5। আর নিচে তাহলে যোগ করলে কত হবে? 2 আছে আর 5 আছে, 5 এ 2 হচ্ছে হবে 7, 5 এ 2 হবে আমাদের 7। তাহলে কত আসে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 20/7। এটা অবশ্য মানে ক্যালকুলেশন করো না করো একই কথা। দেখো 3 7 21 আসে তো, তাই না? তার মানে ধরো এটা যদি ধরে নিই এক মুহূর্তের জন্য, এবার দেখছো অন্য সময় আমি 21 কে 20 বানাই, মানে শূন্য দিয়ে রাউন্ড করি, বা 25 বানাই। এবার আমি দেখছি যেহেতু নিচে 7 আছে, আচ্ছা অ্যাপ্রক্সিমেশন সহ লিখি, আগে এটা লিখি 20/7, তারপর এইভাবে লিখি 21/7। তার মানে 3 7 21 আসতেছে, আনসারটা 3 আসার কথা ঘনমাত্রা। দেখি তো 3 এর কাছাকাছি কিছু আছে নাকি। এই যে 2.86। আবার 3 দেখে খুশি হয়ে 3 বসাই দিও না, তুমি তো অ্যাপ্রক্সিমেশন করে ফেলছো, 20 কে 21 বানায় নিছো। So, তুমি যদি এটা একটু বাড়াইছো, তোমার উত্তর একটু বেশি আসছে, বাট তোমার উত্তর কি হবে? একটু কম হবে, 3 এর কাছাকাছি 2.86। এভাবে করা যায় আর কি। মানে অ্যাপ্রক্সিমেশনের ব্যাপারটা না হাতে ক্যালকুলেশন করতে করতে ডেভেলপ হয়। এরকম না যে তুমি হচ্ছে সবসময় এই ধরো এখানে দেখছো 20, তুমি এটা খুশি হয়ে গেলা যে না এখানে তো রাউন্ড ফিগারই আছে, আমি তো তাহলে এটা দিয়ে সুবিধা করা, কিন্তু না, এই রাউন্ড ফিগার থাকার থেকে এটা রাউন্ড ফিগার না থাকা তোমার জন্য বেটার হয়েছে, তাই তুমি এভাবে করছো। 0.125 HCl এর সাথে 500 ml, এটা তো আমরা হচ্ছে করে ফেলছি একবার। এটার যে আনসারটা এটা হচ্ছে দুই জায়গাতেই আসছে, কারেক্ট আনসার হবে হচ্ছে আমাদের 125 ml। এই যে দেখছো না, এখানে আমরা কি বসাইছি, এই সেম ডাটা দিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমাদের V1, এন্ড এটা হচ্ছে আমাদের কি S2। এটা আমাদের এখানে জিজ্ঞেস করছে কতটুকু পানি যোগ করতে হবে, বাট যদি জিজ্ঞেস করতো যে কতটুকু আয়তন হবে, আমাদের কিন্তু এখানে V2 হবে হচ্ছে 625 ml। ডিপেন্ড করে যে কোশ্চেনে কি চাচ্ছে সেটা। 10 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে 0.05 মোলার দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি মেশাতে হবে? আবার একই কোশ্চেন। সো এটা একটা V1 দেওয়া, এটা একটা S1 দেওয়া, এটা V2, এটা S2। আমার কাছে জানতে চাইছে V2 কত। আশা করে ফেলি, একেবারে লিখে নেই এবার। V2 সমান হচ্ছে V1 S1 ডিভাইড বাই কি হবে? ডিভাইড বাই হবে হচ্ছে S2। ভ্যালুগুলা বসাই। V1 কত? V1 হচ্ছে 10। ওকে, S1 কত? S1 হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 5/10, মানে বুঝে যাচ্ছে এই 10 কাটাকাটি চলে যাবে। ওকে, গেল। তারপর হচ্ছে S2 কত? 0.05, তার মানে 0.05 বলতে এটাকে আমি 5/100 লিখতে পারি না? ওই 5/100-ই 100টাকে আমি নিয়ে গেলাম হচ্ছে উপরে। তাহলে আমার ভলিউম কত আসে ফাইনালি? এই 5 5 তো কাটাকাটি চলে যায়, আসে হচ্ছে এটা 100 ml। এন্ড আমার কাছে কি জিজ্ঞেস করছে? কি পরিমাণ পানি মেশাতে হবে। আগে ছিল 10, আমার আসছে 100, তার মানে 100 থেকে 10 বাদ গেলে বাকি যেটা সেটা হচ্ছে 90 ml। দেখছো ম্যাথ গুলো সহজেই আছে। অবশ্যই এই ম্যাথ যে কয়টা করাচ্ছি বা যে কয়টা কোশ্চেন ব্যাংকে আছে, খুব সম্ভবত সবগুলাই দেখাচ্ছি এখানে কোশ্চেন ব্যাংকে যা আছে, বাট তাও যদি দুই একটা বাকি থাকে সবগুলো হাতে হাতে ক্যালকুলেশন করবা। ঠিক আছে, তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে। ওকে, এবার আসি আমরা সেকেন্ড টাইপের ঘনমাত্রায়। এটা কি? এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। মানে আমাদের ফার্স্ট টাইপ তো না, ফার্স্ট গ্রুপ গেছে, যেটা হচ্ছে মোলারিটি, মোলালিটি আর হচ্ছে নরমালিটি। এন্ড দেখছো ম্যাক্সিমাম কোশ্চেন আসলে মোলারিটি থেকে আসে, নরমালিটি থেকে হালকা পাতলা আসে। আর মোলালিটি হয়তো খুব একটা আসেই না ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং এ আসে, বাট ভার্সিটিতে খুব একটা আসেই না। বাট আমরা কিন্তু আজকে শিখে ফেলছি, মানে আসলে আমরা পারবো। ওকে, এবার আসো পার্সেন্টেজে কি করা হয়। পার্সেন্টেজের থিমটা আগে বুঝো। যে কোনো কিছু কেমিস্ট্রি দরকার নেই, এমনিতেই বুঝো আগে। X% মানে তুমি যখন বুঝাচ্ছ তখন আসলে কি তুমি বুঝাচ্ছ যে প্রতি 100-তে থাকে হচ্ছে এক্স, তাই তো? এটা তো হচ্ছে X% বোঝানো। আচ্ছা, এখন এইখানে এবার আবার কেমিস্ট্রি অ্যাঙ্গেলে চলে আসো। কেমিস্ট্রি অ্যাঙ্গেলে কি, যখন এরকম অনুপাত লিখি আমরা, অনুপাত বলতে আমরা বুঝাই উপরের যেটা সেটা হচ্ছে ভাইয়া দ্রব, আর নিচের যেটা সেটা হচ্ছে আমাদের দ্রবণ, রাইট? দ্রব বাই দ্রবণ, তার মানে এটাও একটা অনুপাত। জাস্ট এখানে দ্রবণটাকে দেখছো ফিক্স করে নিছে। নরমালি দ্রবণ আমরা 1 লিটার নেই, 2 লিটার নেই, 500 ml নেই, বাট এখানে দ্রবণটা 100 ml এর জন্য হিসাব করতে হবে। তাহলে এখানের এককগুলো আবার কি হবে দেখো, এখানকার এককগুলো হবে আমাদের দ্রবের একক সবসময় গ্রামে, আর দ্রবণের একক সবসময় মিলিলিটারে। তার মানে এই X% এর যে অ্যাকচুয়াল ইউনিটটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গ্রাম পার ml। মানে ওই যে মোলারিটি যেরকম ক্যাপিটাল এম এর ভিতরে লুকায় থাকে মোল পার লিটার, এখানেও পার্সেন্টেজের মধ্যে লুকায় আছে গ্রাম পার মিলি লিটার। ওকে, খুব সহজ একটা সূত্র আছে। যখন আমার পার্সেন্টেজ দেওয়া থাকবে
এটাকে যদি আমি মোলারিটিতে কনভার্ট করতে চাই, যে এখানে এস গুলো হচ্ছে মোলারিটি, আমি কি করব দেখো, এস ইকুয়ালস টু 10x/m। এন্ড ভার্সিটির জন্য এইটা মানে খুবই খুবই খুবই, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, বাট ভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করতে হয়, খুবই ইজিলি এটা করা যায়, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। মানে সচরাচর আসে প্রত্যেক বছরই কোনো না কোনো অ্যাডমিশন টেস্ট হচ্ছে পার্সেন্টেজ দিয়ে এইভাবে বের করতে দেয়। So আমরা এটা শিখে রাখলে ভালো না? আচ্ছা, এবার একটু তোমাকে বাকিগুলা বুঝিয়ে দিই। দেখো বাকিগুলা, প্রথম কথা হচ্ছে ভার্সিটিতে খুব একটা আসেই না। এই ধরো আসলেও তাও প্রথম দুইটা, নিচের দুইটা ভার্সিটিতে কি কখনো ইঞ্জিনিয়ারিং ও আসলে আসে না এখন পর্যন্ত। বাট আমরা এটা সবসময় পড়াই বা শিখে রাখি এই কারণে, যাতে যদি কখনো একটু এক্সেপশনাল কোয়েশ্চেন দিয়ে দেয়, যাতে স্টুডেন্টরা পারে, তোমরা যাতে পারো। সো দেখো, উপরেরটা তুমি মনোযোগ দিয়ে ভাইয়ের কথা শুনে বুঝো, উপরেরটা যদি বুঝো নিচের গুলো তুমি এমনিতেই বুঝতে পারবা। প্রথম কথা, x% w/v লিখি এটা এখানে, এটা বলতে কি মিন করা যায়, x% w/v। তার মানে আমি বুঝাতে চাচ্ছি এখানে v-টা আছে 100, আর এই যে w-টা আছে x। আর দেখো ব্র্যাকেটে w/v দেওয়া মানে এই যে w এর ইউনিট তুমি নিবা গ্রামে, আর v এর ইউনিট তুমি নিবা কিসে, মিলিলিটারে। তাহলে এই কথাটা কি মিন করে, এটা এটাই মিন করে যে প্রতি 100 ml আছে, প্রতি 100 ml আছে কতটুকু, x গ্রাম। এই কথাটাই তো মিন করে, তাই না? সিম্পল ঐকিক নিয়ম, রেশিও আকারে দেখাচ্ছ। তাহলে তুমি এবার চিন্তা করো, w/w কি মিন করবে, মিন করবে প্রতি 100 গ্রামে আছে x গ্রাম। এই যে দুইটাই তুমি w নিছো, 100 গ্রামে আছে x গ্রাম। v/v কি মিন করবে, প্রতি 100 ml এ আছে x ml, মানে এখন দুইটাই হচ্ছে মিলিলিটার হয়ে গেল, যেহেতু দুইটাই v। আর এটা কি হবে, পুরো উল্টা, এটা হবে প্রতি 100 গ্রামে আছে x ml। এটা কি ছিল, 100 ml এ আছে x গ্রাম। আর এটার এটা পুরো উল্টা না, এই জন্য হিসাবে হবে উল্টা, যে 100 গ্রামে আছে x ml। ঠিক আছে না ব্যাপারটা? আচ্ছা আসুন, তাহলে এবার আমরা একটু বুঝি যে এই যে এত এত সূত্র দেখতেছি, এইটা আসলে কিভাবে মনে রাখবো, মনে রাখা লাগেই না, খুবই সুন্দর একটা সিস্টেম আছে। তুমি মনে রাখবা মেইনলি এটা, যেটা ভাই বলে দিস তোমার জন্য লাগবে 10x/m। বাকিটা তুমি এবার এই যে এটাকে আছে না স্ট্যান্ডার্ড হিসেবে ধরবা। মনে রাখবা তোমার প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড, পরীক্ষায় 90% টাইম আসবে হচ্ছে এইটা, 90% টাইম। 5% বা 2% টাইম আসতে পারে এইটা, আর বাকি যদি 0.5 বা 0.01% টাইপ কিছু থাকে তখন আসতে পারে এইটা। ওকে, স্ট্যান্ডার্ড ধরছো কাকে, w/v। এবার দেখো তুমি w/v এর জায়গায় এখানে কি করছো, স্ট্যান্ডার্ড কোনটা, প্রত্যেকটার পাশে স্ট্যান্ডার্ডটা লিখি, স্ট্যান্ডার্ড সবার জন্য এইটা। আচ্ছা, কি করছি দেখো, w-টা ঠিক রাখছি, v এর জায়গায় নিয়ে আসছি w, নিচেরটা চেঞ্জ করছি। নিচে কে থাকে, নিচে থাকে হচ্ছে দ্রবণ। তার মানে এইখানে যে একটা রো দিয়ে গুণ দিছো না, এই রোটাকার দ্রবণের ঘনত্ব। যদি এটা না বুঝে এবার সেকেন্ডটায় তাকাও, আরো বুঝবা। w/v স্ট্যান্ডার্ড, w/v স্ট্যান্ডার্ড। আমরা কি করছি, v ঠিক রাখছি, এবার নিচেরটা, উপরে w কে করে দিছি v, উপরে w কে দ্রব। তার মানে এখনো তুমি একটা রো দিয়ে গুণ দিছো এই রোটাকার দ্রবের। তার মানে যখনই স্ট্যান্ডার্ড থেকে কিছু একটা চেঞ্জ হবে, তখনই তুমি রো দিয়ে গুণ দিয়ে দিবা। আর রোটাকার কিভাবে বুঝবা, স্ট্যান্ডার্ড থেকে যেটা চেঞ্জ হয়েছে লব্বা হর, সেটাকে তুমি রো দিয়ে গুণ দিয়ে দিবা। এবার দেখো w/v থাকার কথা, বাট এখানে কি হয়ে গেছে, v/w পুরো উল্টাই গেছে, দুইটাই উল্টাইছে এবার। তার মানে এবার এখানে দুইটা রো দিয়ে গুণ, একটা দ্রবণের আর একটা হচ্ছে দ্রবের। এই আর কি, কাজটা খুবই সহজ একটা কাজ। মেইন মনে রাখবে এটা, আবারও বলতেছি এটা মনে রাখবে এই কারণেই 90% বা মোর দেন দ্যাট আসবে এইটাই। আর ওগুলো আসলে কি ট্রিক দিয়ে অ্যাপ্লাই করবা সেটাও শিখে দিলাম। ওকে ওকে, আসো, 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি কত, আসো করি। S ইকুয়ালস টু কি, 10x/m। তার মানে এটা কত দাঁড়াচ্ছে, 10 × 10, 10% বলে না, আর সালফিউরিক অ্যাসিডের জন্য কত, 98। তার মানে 100/98। অ্যাপ্রক্সিমেশন করার কিছু নাই, বুঝে যাচ্ছে এটা একের থেকে বড় কিছু আসবে। সো এখানে কোনোটা কি একের থেকে বড় কিছু আছে, না, বাকি কোনোটাই নেই, জাস্ট হচ্ছে এ। এই যে বুঝছো না, তুমি যদি এটা ধরো, কথার কথা লাগবে না এটা, বাট তাও এটাও যদি অ্যাপ্রক্সিমেশন করতা, 100 করে করতা, কত আসতো, এক আসতো। তার মানে বুঝে যাচ্ছে আনসার BCD হবে না, হবে হচ্ছে এ। ওকে, 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত, 10% সোডিয়াম কার্বনেট। তার মানে এবার হচ্ছে আমাদের S ইকুয়ালস টু এই যে 10 × 10, সোডিয়াম কার্বনেটের জন্য কত বলছি ভাইয়া, 106। মুখস্থ রাখতে বলছি না এটা? ওকে, তাহলে এবার দেখো, এবার হচ্ছে এই যে আমাদের উপরে হয় 100 আর নিচে হয় 106। তার মানে এবার কি, আমাদের হরটা বড় না, একটু আগে দেখো
আমাদের লব ছিল বড়, তাই অ্যান্সার একের থেকে একটু বেশি আসছে। এবার হরটা ছোট আর হরটা বড় আর লব হচ্ছে ছোট, তার মানে এবার আনসারটা কি একের থেকে একটু ছোট আসবে। একের থেকে একটু ছোট, এই যে দেখছো, এখানে একটু আমাদের জন্য ওরা বিপদ মানে মুশকিল করে দিছে, এত সহজ করে দেয় নাই। আমি বুঝতেছি সি আর ডি আনসার হবে না, কিন্তু আমার কিন্তু এখানে এ আর বি এর মধ্যে ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখছো আমি এটাই বলতেছিলাম, দুইটাই তো 0.9, যদি এটা 0.9 না থেকে 0.7 ওর হোয়াট এভার 5 6 হোয়াট এভার কিছু একটা থাকতো, আমার কিন্তু এই কষ্টটা করা লাগতো না। এখন আমার একটু কষ্ট করা লাগবে, যে ঠিক আছে 100 আছে, 100 কে আমি কত দিয়ে ভাগ দিব, 106 দিয়ে। তো প্রথম কাজ আমার কি হবে, প্রথম কাজ হচ্ছে এই যে কত, দশমিক নিয়ে আসি একটা, 0.0। এবার দেখো এখানেও অপশনে তুমি মানে নর্মালি তুমি কি করতা, তুমি হয়তো এটা চেষ্টা করতা, ঠিক আছে 7 দিয়ে দেখি 8 দিয়ে দেখি এরকম দেখি, বাট এখানে দেখো বুঝেই তো যাচ্ছে প্রথম ডিজিটটা 9 হবে, তো তুমিও 9 দিয়ে গুণ দাও। 9 6 নং 54, তাই না? 6 নং 54 আর 9 একে 9, ঠিক আছে না? 6 নং 54 শূন্য আছে যেহেতু, আর 9 একে 9, তাহলে 10 থেকে 4 গেলে থাকে 6, এটা হয়ে গেল 9, 9 থেকে 5 গেলে থাকে 4। হ্যাঁ, আর তো কিছু করার নেই, 954 এর সাথে 46 যোগ করলে এটা হয়। ওকে, এবার তুমি আনো একটা শূন্য, আনলা। এখন দেখো শূন্য আনার পর এবার তুমি ট্রাই করবা জাস্ট এই দুইটা দিয়েই, 4 আর 6 দিয়ে ট্রাই করবা। 4 দিয়ে গুণ করলে কি হয়, দেখো বুঝে যাচ্ছে 6 দিয়ে গুণ করলে 600 হয়ে যাবে, আর তোমার কাছে এখানে আসছে 460 এর মতো। তো 4 দিয়ে গুণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এমনিতেও 4 দিয়ে গুণ করলে 4 6 24 আর হচ্ছে 4, তার মানে বুঝে যাচ্ছে বাকি ক্যালকুলেশন করা দরকার নেই। 0.94, মানে ভাই এতক্ষণ এই কথাটাই বলতেছিলাম, ভালো হয়েছে একটা উদাহরণ আসছে। আমরা অ্যাপ্রক্সিমেশন করি ঠিক আছে, আমরা বুঝতেছি এটা ক্যালকুলেশন না করো আমরা বুঝতেই পারতাম যে 0.9 টাইপের কিছু একটা আসবে, কিন্তু বাকি যে ডিজিটটা বের করছি এটার জন্য যে ভাগের কাজটা, এটাও স্মার্টলি করা যায় এন্ড মোটামুটি মানে কনভিনিয়েন্টলি করা যায়, ইজিলি করা যায়, মানে যেটা অনেক রকেট সায়েন্স। ওকে, বাট একটু সমস্যা হয় পরীক্ষার সময় তাড়াহুড়া করে করতে যে হাত কাজ করে না বা মাথা কাজ করে না, এগুলো একটু সমস্যা হয়। 10% সোডিয়াম বাইকার্বনেট, দেখো সোডিয়াম কার্বনেট এটা মুখস্থ, বাট বাইকার্বনেট তো আমাদের মুখস্থ না, রাখতেও হবে না, চিন্তা করতে হবে না, এটা তুমি এমনিতেই বের করে নিতে পারবা। ওকে, তো আসলে কি করতে হবে আমাদের, s ইকুয়ালস টু 10x ডিভাইড বাই m। এবার তো এটা ঠিক আছে 10 ইন্টু 10, হ্যাঁ, তাহলে নিচে এম কত বসাবা, আসলে এমটা বের করি। আমি একটা উপায় আমার মাথায় আসতেছে বের করা যায়, আমি তো সোডিয়াম কার্বনেটটা জানি, এই যে আমি তো এটা জানি সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে কত, 106। 106 থেকে এখানে পার্থক্য কি, সোডিয়াম একটা কম আছে, এই যে সোডিয়াম বাইকার্বনেটের পার্থক্য কি, সবই তো মিলে মোটামুটি, বাট পার্থক্য যেগুলো সেগুলো ঠিকঠাক করি তাইলে তো হয়। এটা হবে 106 থেকে, যেহেতু সোডিয়াম একটা কম আছে তাই সোডিয়াম একটা মাইনাস দিয়ে দিই, তাই না? ঠিক আছে না, সোডিয়াম একটা কম আছে, আর এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন একটা বেশি আছে, তাই হাইড্রোজেন একটা প্লাস দিয়ে দিই। সো বেসিক্যালি আমার যেটা করতে হবে 107 থেকে বাদ দিতে হবে 23। কাজটা একটু সহজ করছি, জানি না তোমাদের জন্য সহজ হয়েছে নাকি, আমার মনে হয়েছে যে হ্যাঁ এইভাবে আমার কাজ একটু কমছে। 7 থেকে 3 গেলে 4, আর হচ্ছে 10 থেকে 2 গেলে 8, তার মানে এখানে থাকে হচ্ছে এটা কত, 84। সো এটাও কত হয় আমাদের উপরে 100, 100 ডিভাইড বাই 84। আচ্ছা, আনসার গুলা কি দেওয়া আছে সুবিধা মতো? হ্যাঁ, খুব ভালো, এখানে ওরা আমাদের বেশি কষ্ট আর দেয় নাই, সুবিধাই করে দিচ্ছে 1.19। ঠিক আছে না, লব বড় আছে হর ছোট আছে, তার মানে আনসার একের থেকে বেশি হবে। একের থেকে বেশি তার মানে ইংরেজি 2.38 হয়ে যাবে। এ বি তো আগেই বাদ, তার মানে আনসার সি হবে। ওকে, 0.4 মোলার HCl দ্রবণকে ঘনমাত্রাকে শতকরা ভর এককে, এই যে x%, এটা যদি প্রকাশ করতে চাই কি হবে, মানে এবার উল্টাটা চাইছে। নরমালি আমাদের কি দেওয়া থাকে, পার্সেন্ট দেওয়া থাকে, আমরা বের করি HCl এর যেটা মোলারিটি সেটা, এবার এস দেওয়া আছে, এই যে এস দেওয়া আছে, আশা করি তাহলে s ইকুয়ালস টু 10x ডিভাইড বাই m। তার মানে আমি যদি এবার বের করতে চাই কি, এক্স যদি বের করতে চাই, আমার এস এর সাথে এম গুণ দেওয়া লাগবে, এন্ড সেটাকে হচ্ছে 10 দিয়ে ভাগ দেওয়া লাগবে। এখানে তো ক্যালকুলেশন একটু জটিলই দিচ্ছে, আসলে দেখি কি করা যায় এটাকে। আবার দেখছো অপশনও যেমন বোঝাই যাচ্ছে হয়তো সি আর এর মধ্যে কোন একটা মানে কাছাকাছি কিছু একটা হতে পারে। দেখছো 1.46 আর 0.48, মানে যখনই এরকম দেয় তুমি এই টাইপের কোয়েশ্চেন দেখে অপশন দেখে বুঝাবে এখানে হয়তো তোমাকে দিয়ে কষ্ট বেশি করাতে যাচ্ছে, বা তোমার সময়টা নষ্ট করতে যাচ্ছে। মানে সময় নষ্ট করতে কি, তুমি এই কোয়েশ্চেনে ক্যালকুলেশনে যদি বেশি টাইম দিয়ে দাও, কারণ এটা তো ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা, তোমার হাতের কাছে ক্যালকুলেটর নাই, এটাতে যদি তুমি যে হাতে যোগ বিয়োগ করতে গুণ করতে ক্যালকুলেশনে বেশি টাইম দিয়ে দাও, তার মানে তুমি অন্য একটা আনসার করতে কম টাইম পাবা। এই জন্য যদি দেখো যে কোনোটা ক্যালকুলেশন এরকম কমপ্লিকেটেড আসতেছে, স্কিপ করতে বলতেছি না, বাট সেটা পরে আনসার করো। আগে যেগুলো নন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছাড়া করা যায় বা ইজিলি দেখে করা যায় সেগুলো আগে উত্তর করে তারপর এগুলাতে আসো। ওকে, আসো আমরা ছিলাম হচ্ছে এস, এস কত 0.4, 0.4 মানে বসাবো 4 ডিভাইড বাই 10,
নিচে আগে থেকে একটা 10 ছিল। আর এটা কত হবে? এম তো এই সেলেরটা মনে রাখতে বলছিলাম, এটা হবে 36.5। এটাকেও 36.5 না লিখে আমরা লিখি 365 ইন্টু 10। মানে আমরা ওই যে দশমিক গুলাকে সব একসাথে নিয়ে গেছি। আসলে হিসাবটা করি। এটা অবশ্য ক্যালকুলেশন অত কঠিন না, তাই না? এটা তো মিথ্যা বলে লাভ নেই। 365 কে জাস্ট 4 দিয়ে গুণ দিতে হবে, আর এরপর হচ্ছে 3 ঘর আগে দশমিক নিয়ে আসলে হবে। 4 5 20 শূন্য, হাত থেকে কত 2, ঠিক আছে না? 4 5 20, হাত থেকে 2, 4 6 24, 24 2 26, হাত থেকে আরো 2, 3 4 12, আর হচ্ছে কত হাতে 2 14। এই যে দেখছো 1 4 6 0 চলে আসছে, তো বুঝে যাচ্ছে আনসার কত হবে, এ হবে। মানে ক্যালকুলেশনটা এটা অনেক যে কঠিন ছিল তা না, বাট অনেকে ওই যে পরীক্ষার সময় এগুলোতে আমরা ঝামেলা করে ফেলি। 0.3 ঘর আগে কেন? কারণ এই যে এই তিনটা মিলে 1000, 1000 দিয়ে ভাগ দিচ্ছে, তো তাই 1 2 3, 3 ঘর আগে দশমিক আসছে। 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.80, আণবিক ভর দেওয়া আছে, এটার মোলারিটি কত জানতে চাইছে। কিভাবে করা যায় এটা? এটা হচ্ছে দেখো, একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তো 98% বিশুদ্ধ দেওয়া আছে, ওরে বাবা অনেক। তারপর হচ্ছে এটা আণবিক ভর দেওয়া আছে, আর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। সো এটা আমরা এইভাবে করতে পারি না, যে S equals to 10x divided by m into রো। তোমার কাছে মনে হতে পারে রো আসলো কোত্থেকে, ঠিক আছে, বা রো আমি বুঝবো কিভাবে? দেখো, আমাদের যখনই এই কোশ্চেনে ঘনত্ব দেওয়া থাকবে না, আমরা একটু ব্যাকে যাই, তাহলে একটু বুঝাইতে সুবিধা হবে। দেখছো এখানে আমরা ইউনিটটা কি চাচ্ছিলাম? গ্রাম পার এমএল না? এখন মনে হচ্ছে রো আমরা কিভাবে বের করি? বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এই যে বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো তুমি একটু চিন্তা করো এই ঘনত্বের এককটা কি হয়? ঘনত্বের একক উপরে গ্রাম হওয়া লাগবে, আর নিচে মিলিলিটার হওয়া লাগবে। ঘনত্বের একক তো অনেক কিছুই হয়, উপরে কেজি নেওয়া যায়, নিচে হচ্ছে মিটার কিউব নেওয়া যায়। এসে একক হয় না কেজি বা মিটার কিউব? বাট ওইটা দিয়ে তো আমাদের এখানে কাজ না। আমরা কি চাই? রোটাও এই ইউনিট গুলোর সাথে মিল থাকুক, গ্রাম এমএল এগুলোর সাথে মিল থাকুক। তার মানে এখানে আমাদের আপেক্ষিক গুরুত্বের যেই এককটা আছে না, মনে রাখবে এই রো না হয়ে এটা আপেক্ষিক গুরুত্ব হইলো, আমরা গ্রাম পার এমএল ধরেই কাজটা করতে পারি। আবার বলতেছি, আপেক্ষিক গুরুত্বের সাথে যদি কোনো একক না দেওয়া থাকে, তখন হিসাব করতে হয় এটার একক গ্রাম পার এমএল ধরে, এটাই হয়। ওকে, আচ্ছা, এবার আসলে তাহলে বসাই। বসাবো কি আর, উত্তর দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে একটু করি। 10 ইন্টু 98%, তার মানে 98। ভর তো আমরা জানি 98, না বলে দিল হয়তো 98, সাথে কি দিয়ে গুণ? রো। রো হচ্ছে 1.80, তার মানে কি হচ্ছে 98 98 কাটাকাটি, 10 কে 1.8 দিয়ে গুণ, আনসার আসবে 18। 18 মোলার। কই কারেক্ট আনসার ডি। ঠিক আছে, ম্যাথ সহজে দিছে। ওকে, এইটা হচ্ছে আমাদের ওই প্রবলেমটা, যেটা আরিউতে 16-17 সালে এমসিকিউ তে আসছিল, এন্ড 19-20 সালে এটা হচ্ছে রিটেনে আসছিল, এই জন্য আমি একসাথে রাখছি এখানে। এন্ড এই প্রবলেমটা, এটা তোমাকে আমি ক্যালকুলেশন দেখাবো, হ্যান্ড ক্যালকুলেশনে কি কি আসতেছে দেখাবো। এইটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা খুবই মানে কষ্টকর একটা ব্যাপার। এন্ড এই একটা কোশ্চেন যদি তুমি ক্যালকুলেটর ছাড়া জোর করে করতে যাও, তোমার অন্য অনেক কোশ্চেন স্যাক্রিফাইস করতে হবে, দেখা যাবে। সো যেটা বললাম, এই টাইপ কোশ্চেনকে ওইভাবে দেখা যে না, আইদার হচ্ছে ওকে আমি বাদ দিব বা ওকে লাস্টে করবো। ওর ক্যালকুলেশন রিটেন তো, এমসিকিউ তে আসলে এটা আনসার করা টাফ, রিটেনে যতটুকু পারি ততটুকু দেখা আসবে। যেমন এখানে দেখাই 1.17 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা রো দেওয়া, হ্যাঁ। 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের 33.4 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড আছে। মানে টোটাল এটা হচ্ছে যতটুক দ্রবণ, এই যতটুক দ্রবণ 100, তো এটার মধ্যে এই দ্রব আছে হচ্ছে আমাদের 33.4। জিজ্ঞেস করছে দ্রবণটির নরমালিটি কত। তো তুমি নরমালিটি তাকানো দরকার নেই, আগে তুমি মনে করো বের করতেছো মোলারিটি। আরেকটা রিজন আছে মোলারিটি বলার, খুব সহজ কাজটা। HCl না, HCl এর তো তুল্য সংখ্যা হচ্ছে 1। আর ভাই পড়ে আসছি না, তুল্য সংখ্যা 1 হইলে মোলারিটি যে কথা, নরমালিটি একই কথা, মিলে যাবে তো দুইটা। ওকে, তাহলে আমরা কি করতে পারি? আসো, আমাদের এখানে রো দেওয়া এন্ড এটা একটা ডাব্লিউ দেওয়া। সো আমরা কি করতে পারি? ডাব্লিউ ডিভাইড বাই ভি, এখান থেকে আমরা ভি বের করতে পারি না? রো দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, ভি বের করতে পারি। তাহলে ভিটা কত হবে আমাদের? ভিটা হবে হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই রো, এন্ড এটা আসে হচ্ছে ডাব্লিউ কত 100, এন্ড রো কত? রো হচ্ছে 1.17। এই যে ঝামেলার শুরু, 100 কে যে 1.17 দিয়ে ভাগ দিবা, এটা আনসার গুলা দেখছো কত ক্লোজ দেওয়া। অ্যাপ্রক্সিমেশন করেও এখানে খুব একটা লাভ হবে না। এটা দুইটা উপায় ছিল, একটা হচ্ছে আনসার গুলা দূরে দূরে দেওয়া এটা, আর একটা হচ্ছে আনসার নাই করা, যেটা বলতেছি। এবং এই কেসগুলো খুব রেয়ার, হয়তো মাঝে মাঝে ধরো টোটাল যে কয়টা কোয়েশ্চেন আসছে তার মধ্যে একটা কোয়েশ্চেন এরকম দিয়ে দিছে, 100টার মধ্যে একটা।
এটাই বললাম যে এগুলো মাঝে মাঝে ট্র্যাপ কোয়েশ্চেন থাকে, যে স্টুডেন্টরা এগুলোতে একটু সময় দিক বা ফেসে যাক বা আনসার করতে যা আটকায় যাক। সো এগুলা, এটাই বললাম, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে এগুলো বাদ দিবা নাকি লাস্টে করবা, ওই ডিসিশনটা তোমার নিতে হবে। ওকে, ভি পেয়ে গেছি। তাহলে এবার যদি আমরা মোলারিটি বের করতে চাই, এই যে এস ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইড বাই এম ভি, এটা এই যে এখানে তো এই ভিটা পেয়ে গেছে, রাইট? আচ্ছা বলতো এই ভিটা কোন এককে পাইছি? এই যে দেখো, এটা বসেছো গ্রামে। একটু আগে ভাইয়া বললাম যে রোর ইউনিটটা হয় হচ্ছে গ্রাম পার এমএল এ। তাহলে তোমার ভিটা কোন ইউনিটে আসছে? এই যে এই মানটা কোন ইউনিটে আসছে? অবশ্যই মিলিলিটার আসছে, কারণ কি এটা গ্রাম আর এটা গ্রাম পার মিলিলিটার। ওকে, আসো এবার ডাব্লিউ কত? ওই যে আমি ক্লাসের শুরুতে বলতেছিলাম না, আজকে একটা প্রবলেমই আছে আমাদের এই লেকচারে, যেটা কিনা আসলে ক্যালকুলেটর ছাড়া হচ্ছে নিয়ারলি করাটা ইম্পসিবল বা অনেক কষ্টসাধ্য। ওকে, সো ডাব্লিউ কত বসাবো? এই যে দেখো, এটা হচ্ছে ডাব্লিউ 33.4। তারপর হচ্ছে আমাদের এম কত? এম হচ্ছে 36.5। এইচসিএল না, এইচসিএল এর ভর কত হবে? এইচসিএল এর ভর তো 36.5ই হবে, ঠিক আছে? ওকে, তারপর ভি কত হবে? ভি এখানে বসবে মানে উল্টায় যাবে, এটা এখানে বসবে হচ্ছে এটা কত? 1.17। না, এটা তো নিচে আছে, এটা উল্টায় গেলে কি হবে? নিচে বসবে 100, আর উল্টায় যাওয়ার কারণে উপরে চলে যাবে 1.17। তার উপরে এটা বসেছে মিলিলিটারে, আর মিলিলিটারে বসালে কি করতে হয়? উপরে আর একটা 1000 দিয়ে গুণ দিতে হয় না? এই যে 1000। এই যে এই দাঁড়াইলো আর কি তোমার কাছে সব মিলায় ক্যালকুলেশন, সব মিলে তোমার কাছে ক্যালকুলেশন অবস্থাটা এরকম। তার মানে বুঝতে পারতেছো অ্যাটলিস্ট এখানে এতটুকু ক্যালকুলেশন করাই লাগবে যে 334 কে 117 দিয়ে গুণ, তারপর 365 দিয়ে ভাগ। আমি আবারও বলতেছি ভাই, এটা যে অনেক কঠিন কাজ বা জীবনে আমরা যেগুলো করি নাই তা না, ছোট থাকতে আমরা এগুলো করে আসছি। 334কে 117 দিয়ে গুণ, তারপর 365 দিয়ে ভাগ সম্ভব, বাট আনসার গুলো এত ক্লোজ দেওয়া, অ্যাপ্রক্সিমেশন সম্ভব হচ্ছে না। এই টাইম আমি বলবো যে পরীক্ষার সময় নষ্ট না করাই বেটার, বা করলেও সব আনসার করা শেষ, লাস্টে যে দেখো যে এটা পারো নাকি। যাকে আমাদের এটা আনসার হচ্ছে 10.70 আসবে। আমি কিভাবে পারছি? আমি এটা ক্যালকুলেশন করি নাই, ক্যালকুলেশন করছি এটা কিসে? ক্যালকুলেটর। এই জন্য আনসারটা মুখস্থ আছে, দাগাই দিচ্ছি। বাট তোমাদেরকে বলতেছি যে এতক্ষণ প্রচুর হ্যান্ড ক্যালকুলেশন দেখাইছি, বাট ওইটা আসলে এই ক্যাটাগরির মধ্যে পড়েই না। যাই হোক, যাদের জন্য আসছে তাদের জন্য একটু দুঃখজনক। আবার কেউ যদি 16-17 সালে করে থাকে, কথার কথা, আর তার আনসার মুখস্থ আছে, সে হয়তো পারছে আর কি, এরকম। ওকে, আনসারটা লিখে দিই। এটা হচ্ছে আসবে আমাদের 10.70। আবারও বলতেছি, হ্যান্ড ক্যালকুলেশন কেউ যদি পিডিএফ দেখে আর কি, হ্যান্ড ক্যালকুলেশন সময় সাপেক্ষ অর টাইম কনজিউমিং, সময় সাপেক্ষ, যদি কেউ পিডিএফ দেখে শুধু তার জন্য লিখে দিলাম যাতে সে খেয়াল রাখে। ওকে, এবার আসো আমরা লাস্ট ইউনিটে চলে আসছি লেকচারে, যেটা হচ্ছে আমাদের পিপিএম, পার্টস পার মিলিয়ন। অর্থাৎ প্রতি 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে কি 10⁶ ভাগ দ্রবণে কতটুকু দ্রব আছে। এখানে একটু একটা কথা আছে, এটা দ্রবণ না হয়ে দ্রাবক বলাটা হচ্ছে বেটার। এন্ড এখানে দ্রাবকটা হচ্ছে তাও আবার কি পানি। বাট আলটিমেটলি কি হয়, পিপিএম যাদের জন্য হিসাব করা হয়, বুঝতেই তো পারতেছে 1 মিলিয়নে কত গ্রাম আছে, তো ওই হিসাবটা 1 মিলিয়নের সাপেক্ষে করা হয়তো। সো দ্রাবক ধরি, মানে বুঝছো তো, এটা যদি সাপোজ এটা 1 মিলিয়ন আছে, হ্যাঁ, আর এটা আছে দ্রবটা, যেটা এই যে দ্রব আছে মাত্র 1 গ্রাম, 1 মিলিয়নের মধ্যে 1 গ্রাম আছে। তার মানে টোটাল দুইজন মিলে যে যোগ করলাম আমরা, এই যোগে আসলে আমাদের কিন্তু দ্রবের কোনো কন্ট্রিবিউশন তেমন নাই, মাত্র 1 গ্রাম। বা এগুলো নর্মালি সংখ্যাগুলো এরকম হয়, 1 গ্রাম, 2 গ্রাম, বা ধরো 500 গ্রামই যদি ধরি। সো 1 মিলিয়নের মধ্যে 500 গ্রামও কিন্তু অনেক বেশি না। ওই জন্য এইটা দ্রব প্লাস দ্রাবক, এই যে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। দ্রবণ মানে আলটিমেটলি কি? দ্রব প্লাস দ্রাবক। এইটা অনেক নগণ্য একটা ভ্যালু, ভ্যালু তো ভেরি লো, মানে খুবই কম একটা ভ্যালু। এই জন্য অলমোস্ট আর কি দ্রবণ আর দ্রাবককে আমরা এক হিসেবে চিন্তা করি। আর এইটা মূলত তুমি দেখবে যে পানির বিশুদ্ধতার মানদণ্ড, তোমার হচ্ছে ওই যে বিওডি, সিওডি, ডিও, পরিবেশ রসায়নে দেখছো এগুলা, ওইখানকার জিনিসপত্রগুলো আসলে এইভাবে পিপিএম এককে প্রকাশ করা যায়। ওকে, আচ্ছা। সো একটা কথা বলি, পিপিএম বেসিক্যালি এটা বুঝায় আমরা ক্যালকুলেশন করার সময় যে 1 ppm সমান দুইটা জিনিস বুঝায়। এই যে 1 ppm, এটা সমান বোঝায় যেরকম হচ্ছে 1 গ্রাম টু দা পাওয়ার 10⁶ গ্রাম ডিভাইড বাই 10⁶। এটাও যেমন বোঝায়, আরেকটা জিনিস বোঝায়, আমরা মোস্টলি ওইটাই আর কি পরীক্ষায় আসে আমাদের, 1 মিলিগ্রাম/লিটার। এটা একটু খেয়াল রাখবা, পিপিএম যেই কথা, মিলিগ্রাম/লিটার একই কথা। পিপিএম যে কথা, মিলিগ্রাম/লিটার একই কথা, ঠিক আছে? আর দেখো এখানে আমরা যেটা করতে পারি, যে দেখবো একটু পর প্রবলেম, আমরা সূত্র দেখে নাও, খুবই সহজ। পিপিএম যদি বের করতে চাও না,
এস তো বুঝছো মোলারিটি, এম হচ্ছে আণবিক ভর, এই দুইটা গুণ দিয়ে 1000 দিয়ে গুণ দিয়ে দিবা পিপিএম। দেন পিপিএম এর থেকে পার্টস পার বিলিয়ন আরো 1000 গুণ, 10 কিউব তো আছেই, সাথে আরো 1000 গুণ। পিপিটি পার্টস পার ট্রিলিয়ন আরো 1000 গুণ, এই যে 369 পার্টস পার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, এস আর এম গুণ, তার সাথে 1000, আরো 1000, আরো 1000, এই আর কি। ঠিক আছে, মানে এটাকে আমি লিখতে পারি না, এই যে 10⁹ কে আমি এভাবে লিখতে পারি না, 10 কিউব 10 কিউব 10 কিউব, মানে একবার 1000 নিলে পিপিএম, দুইবার 1000 নিলে পিপিবি বিলিয়ন, তিনবার 1000 নিলে ট্রিলিয়ন বা পিপিটি। ওকে, আর যেটা বললাম যে এই জিনিস যেই কথা, মিলিগ্রাম পার লিটার একই কথা। যদি দ্রবণে ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তখন জাস্ট ওই যে রো দিয়ে ভাগ, এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। বাট আসলে এটা এখন পর্যন্ত জীবনেও ইঞ্জিনিয়ারিং আসে নাই, ভার্সিটিতেও আসে নাই। আবার বলতেছি মাস্টার ক্লাস যেহেতু, আমরা একটু শিখে রাখতেছি যাতে তুমি আসলে, তোমার বেলায় যদি প্রথম আসে তুমি যাতে সেটা পারো। ওকে, আসলে এবার প্রবলেম দেখি, সূত্র তো খুবই সিম্পল, জাস্ট মান বসালেই হয়। আসলে চেষ্টা করি। 1 ppm, এটা কি কোশ্চেন, খুবই সহজ। 1 ppm হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, ডিরেক্ট এই মাত্রই দেখছি আমরা, তাই না? 1 মিলিগ্রাম মানে 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। ওকে, তারপর কি 1 লিটারে 7.5 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হলে পিপিএম এ দ্রবণটির ঘনমাত্রা কত? এই দ্রবণটির মাত্রা কত? ওই যে একই জিনিস জানতে চাইছে আর কি, বেসিক্যালি জানতে চাচ্ছে। খেয়াল করো, 1 লিটারে 7.5 মিলিগ্রাম আছে, আমি কি এভাবে লিখতে পারি না যে 7.5 মিলিগ্রাম, এটাকে দ্রব সোডিয়াম ক্লোরাইড, সে কতটুকুতে আছে? 1 লিটার দ্রবণ বলি বা পানি বলি, ধরো পানিতে আছে। সো এটা কি দাঁড়ালো আলটিমেটলি? 7.5 মিলিগ্রাম পার লিটার। আর এই মিলিগ্রাম পার লিটারই অ্যাকচুয়ালি কি 7.5 ppm। আমাদের কারেক্ট আনসার কত? এই যে খুব সহজ কোয়েশ্চেন আসছে, এটা খুবই বেসিক কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, 7.5 ppm, জাস্ট দেখা আর কি, একটু চেক করা যে তুমি রিলেশনটা জানো নাকি সেটা। কোনটি সত্য? আসলে দেখি কোনটা সত্য। 1 ppm সমান 1 মিলিগ্রাম পার ডিএম কিউব। এই যে দেখো, একটা জিনিস বুঝো, মিলিগ্রাম পার লিটার যেই কথা, মিলিগ্রাম পার ডিএম কিউবও তো একই কথা, তাই না? কারণ কি, আমরা এগুলো পড়েছি পরিবেশ রসায়নে, দেখার কথা যে 1 লিটার যেই কথা, 1 ডেসিমিটার কিউব একই কথা, এগুলো মনে রাখো। আবার 1 মিলিলিটার যে কথা, 1 সেন্টিমিটার কিউবও একই কথা। এই দুটো খুব ভালো মতো মনে রাখবা, কাজে লাগতে পারে। ঠিক আছে, বক্স করে দিই, এই দুইটা খুবই ভালো মতো মনে রাখবা, কাজে লাগতে পারে। এই যে 1 লিটার যে কথা, 1 ডেসিমিটার কিউব একই কথা, আবার 1 মিলিটার যে কথা, 1 সেন্টিমিটার কিউব একই কথা। ওকে, আচ্ছা। সো প্রথমটা দেখো, আলটিমেটলি এটাকে আমি এভাবে লিখতে পারি না, মিলিগ্রাম ডিএম কিউব যদি উপরে চলে যায় তাহলে হয়ে যাবে ডিএম ইনভার্স 3, তাহলে অবশ্যই এটা তো সঠিক উত্তর গেল। পরেরটা তো আমরা জানি সঠিক উত্তর, 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। তারপরে 3 নম্বরটা দেখার দরকার আছে? নাই দেখার দরকার, সবগুলাই সত্য। তাও যদি তুমি মনে করো না তুমি শিখতে চাও, 1 ppm সমান, দেখো কি বলছে, 1 মাইক্রোগ্রাম পার 1 মিলিলিটার। ঠিক আছে, এখানে কি বলছে? মাইক্রোগ্রাম পার 1 মিলিলিটার। এটা তোমাকে আমি একটা কাজ দিই, তুমি কি করবা, 1 মিলিগ্রাম পার 1 লিটার খাতায় ফার্স্ট এটা লিখবা, কারণ কি 1 ppm মানে তো এটা। এবার তুমি দেখো যে এই মিলিগ্রামকে মাইক্রোগ্রামে নিতে হলে কি করতে হয়, মিলিগ্রামকে মাইক্রোগ্রামে নিতে হলে কি করতে হয়, আশা করি এগুলো খেয়াল আছে। ঠিক আছে, এই যে মিলি, মাইক্রো, ন্যানো, হ্যাঁ। আর লিটারকে আমার মিলিলিটারে নিতে হলে কি করতে হয়, হোপফুলি খেয়াল আছে। আচ্ছা ঠিক আছে, এটা বলেই দিই, সহজ জিনিস তো। মিলিকে মাইক্রোতে নিতে হইলেও ওই যে 10⁻3, ঠিক আছে, মিলি থেকে মাইক্রো যাচ্ছি তো, হ্যাঁ। সো একইভাবে 1 লিটারকে মিলিলিটারে নিতে হইলেও এখানেও কি করা লাগে, হাজার আর কি, 1 লিটার সমান 1000 মিলিলিটার, আবার 1 মিলিগ্রাম সমান 1000 মাইক্রোগ্রাম। এই যে এরকম না, মিলি মিলি লিটার হয়ে যাচ্ছে তো এটা, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে মিলি 10⁻3, মাইক্রো 10⁻6, ন্যানো 10⁻9। তার মানে কি, এগুলা কার সাপেক্ষে সম্পর্ক, মিটারের সাপেক্ষে বা স্ট্যান্ডার্ড ইউনিট যেটা সেটার সাপেক্ষে। সো এটার সাথে এটা সম্পর্ক 1000, তাই 1000, আবার লিটারের সাথে মিলিটারের সম্পর্ক 1000। সো আলটিমেটলি ডি, সি ও কারেক্ট উত্তর হবে। সো ওভারঅল আসতেছে কি কারেক্ট, কারেক্ট আনসার ডি, সবগুলাই কারেক্ট। 1 মিলিগ্রাম পার মিলিলিটার সমান কত ppm, এটা একই টেকনিকে করব। দেখো দেওয়া আছে আমার কাছে 1 মিলিগ্রাম পার মিলিলিটার। এখন তুমি দেখো, আমার যদি এইটাকে ppm এ নিতে হয়,
সো পিপিএম এর জন্য আমার টার্গেট কি, এটাকে নেওয়া হচ্ছে মিলিগ্রাম পার লিটারে নেওয়া, তাই না? এখন দেখো একটা অ্যাপ্রোচ হতে পারে এইভাবে করা, একটা অনেকের জন্য সহজ হতে পারে ঐকিক নিয়মে করা। যেমন এখানে আমার কাছে ঐকিক নিয়ম সহজ লাগতেছে, আমি ঐকিক নিয়মে করে দেখাই। যে 1 মিলিলিটার, 1 মিলিটারে থাকে বলছে হচ্ছে 1 মিলিগ্রাম, তাহলে আমার কত লাগবে? 1 লিটারে নেওয়া লাগবে। 1 লিটার মানে কি 1000 মিলিলিটার, তাহলে 1000 ml কতটুকু থাকবে? 1000 মিলিগ্রাম, তাই না? আর এই 1000 ml মানে কি 1 লিটার, তাহলে 1 লিটারে কতটুকু আছে? 1000 মিলিগ্রাম। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? 1000 কে 10 কিউব লিখি, 10 কিউব মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার যেই কথা, 10 কিউব ppm ও একই কথা। আরেকবার আরেকবার দেখো, 1 মিলিটারে আছে 1 মিলিগ্রাম, ওরাই বলে দিছে 1 মিলিগ্রাম পার মিলিটার। তাহলে 1000 ml কেন আছে, কত আছে? 1000 ml কেন নিলাম? কারণ ppm মানে হচ্ছে নিচে লিটার থাকে, আর 1 লিটার মানে হচ্ছে 1000 ml, তাই 1000 ml 1000ই আছে, তার মানে 1 লিটারে আছে এটা, তার মানে এটা হচ্ছে কি ppm। ওকে, পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা যেটা আছে ppm এ কত হবে? পানিতে দ্রবীভূত অক্সিজেন, এটার একটা নাম আছে কিন্তু, এটাকেই বলে ডিও বা ডিজলভড অক্সিজেন। পরিবেশ রসায়নে পড়ার কথা তোমরা, ডিজলভড অক্সিজেন বা ডিও, ডিজলভড অক্সিজেন বা ডিও। তাহলে কি করব, এটা এস, ppm এ ঘনমাত্রা কত হবে? তার মানে ppm সমান হচ্ছে এস ইন্টু এম ইন্টু, এই যে সরাসরি শর্টকাট 10 কিউব। তাহলে কি কি বসাবো আমরা এখানে? বসাবো হচ্ছে এস, এস হচ্ছে 10^4। তারপর কি বসাবো? অক্সিজেন, অক্সিজেনের এম বসাবো। O2 কিন্তু 16 দুগুণে হবে 32, তারপর কি 10 কিউব। তার মানে হিসাব নিকাশ করলে কত থাকে? 32 ইন্টু 10^1, তার মানে 32 ইন্টু 10^1 মানে 32 ডিভাইড বাই 10। তাহলে এটা কত আসে? 3.2। 3.2 না আনসার? 3.2 আছে না আমাদের? অবশ্যই থাকবে 3.2। ppm এ পেয়ে গেছি। জাস্ট এই যে এসএম, বুঝছো তো? -4 আর 3 আছে না, এটাকে আমি -1 হিসেবে লিখছি। আর 10^1 মানে তো 1/10, তাই নিচে 10, 3.2। ওকে, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 0.005 মোলার হলে ppm এ, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি আগেও বলছি, আগের লেকচারে বলছি, গ্লুকোজ নিয়ে কোয়েশ্চেন অনেক আসে। তো তুমি জানো যে হ্যাঁ, গ্লুকোজ হচ্ছে C6H12O6, বাট পরীক্ষার হলে এটার এম বের করার থেকে সুবিধা হয় তুমি যদি এম মুখস্থ রাখো। গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180। তো কি বলছে ppm এটার ঘনমাত্রা কত হবে? আসো করি তাহলে। আনসার মানে 900 হবে, দেখে বোঝাচ্ছে। আচ্ছা করি, s ইন্টু এম ইন্টু 10 কিউব। এস কত? এস হচ্ছে 0.005, তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে, 5 ডিভাইড বাই 3 ঘর 1 2 3, তার মানে হচ্ছে 1000। মানে বুঝে যাচ্ছে এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে, আর হচ্ছে 180 দিয়ে গুণ, আর হচ্ছে 10 কিউব দিয়ে গুণ। এই যে এম বসাইছে 180, মুখস্থ রাখলে সুবিধা, যেটা পরীক্ষার সময় তোমার টাইম লাগবে না। গ্লুকোজেরটা মুখস্থ রাখবা, 1000 1000 কাটাকাটি, আর হচ্ছে 5 কে 18 দিয়ে গুণ, 5 10 50, 5 8 40, তাহলে 50 আর 40 90, আর সাথে আর একটা শূন্য আছে, তাই 900, তাই না? 5 কে 18 দিয়ে গুণ, 5 10 50, 5 8 40, তাহলে কত আসলো? 90, 90 সাথে আর একটা শূন্য, 900। ওকে, এরপর যদি আমরা পরের প্রবলেমটা আসি, এখানে কি বলছে? একটা নলকূপের পানি বিশ্লেষণ করে 1 লিটার পানিতে এতটুকু আর্সেনিক পাওয়া গেছে, ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? এখানেও যদি এককের ব্যাপারটা একটু খেয়াল করি, আমাদের এককটা কিভাবে দেওয়া? এই যে 0.030, এটা, আর এটা দেওয়া আছে গ্রামে, এন্ড নিচে হচ্ছে 1 লিটার বলা, আমাদের সুবিধা মতো দেওয়া আছে। মানে নিচেরটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের টার্গেট হচ্ছে এই যে, বুঝে যাচ্ছে অপশন গুলো দিয়ে, যে আমার হয়তো ppm বা ppb কিছু একটাতে যাওয়া লাগবে। তার মানে আমার প্রথমে এতটুকু শিওর যে মিলিগ্রাম পার লিটার, এই সবগুলোই তো পার লিটারের সাপেক্ষে হিসেব করা, জাস্ট হচ্ছে যে ওই তাদের মধ্যে সম্পর্ক 1000 দিয়ে গুণ দেওয়া না দেওয়া এগুলা নিয়ে। ওকে, সো যেহেতু মিলিগ্রাম পার লিটারে যেতে হবে, আমরা এই গ্রামকে সবার আগে মিলিগ্রামে নিয়ে যাই। সো আমাদের এটা 0.030 মানে হচ্ছে 0.03 গ্রাম আর কি। এই যে শূন্যটা, এটা হিসাব না করলে হবে, যেহেতু দশমিকের পরে আছে। ওকে, তারপর এটার সাথে কি গুণ দিব? 1000 গুণ দিব। 1000 গুণ দিলে এটা কত আসে? এটা আসে হচ্ছে আমাদের মিলিগ্রাম, আর নিচে কত আছে? 1 লিটারই আছে, রাইট? ওকে, এবার যদি ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি খেয়াল করো, 0.03 মানে হচ্ছে 3 ডিভাইড বাই 100, আর উপরে আছে কত? 1000, আর কত? 1 লিটার। সো কাটাকাটি করলে আমাদের এখানে এটা থাকবে 100, আর 1000 কাটাকাটি করলে থাকে হচ্ছে 10, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 30 মিলিগ্রাম পার লিটার। 30 মিলিগ্রাম পার লিটার মানে কত? 30 ppm। 30 ppm। সো 30 ppm হচ্ছে আমাদের আনসার। এই যে কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি। ঠিক আছে, দেখো কি করছি, এটা 0.03, তো 3/100, আর এখানে এই যে গ্রামকে মিলিগ্রামে নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ, এই যে 100 আর 10 কাটাকাটি, 30 ppm। ওকে, তারপর দেখো কি বলছে, একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে 10 মিলিমোলার পার লিটার,
এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে নিতে। ভালোই কাজ আছে কিন্তু। ইনফ্যাক্ট আমরা যতগুলো ইউনিট দেখছি এখন পর্যন্ত সবচেয়ে বেশি কাজ এখানে। আসো ধাপে ধাপে দেখি। আমাদের কাছে এই যে 10 মিলিমোলার পার 1 লিটার, এই যে এভাবে লিখি এটাকে 10 মিলিমোলার মিলিমোলার পার 1 লিটার। সো আমাকে কি করতে হবে দেখো, দুইটা কাজ করতে হবে। এই লিটারকে নেওয়া হচ্ছে ডেসিলিটারে, যেটা আসলে খুবই সহজ। আর এই মিলিমোলারকে নেওয়া হচ্ছে মিলিগ্রামে। এই কাজটা একটু সময় সাপেক্ষ বা স্টেপ বেশি আর কি। ওকে, তো প্রথমে আমরা যেটা কাজ করতে পারি, 10 মিলিমোলারকে আমরা নিয়ে যাই 10 মোলারে, মানে মোলারে নিয়ে যাই। সো আমার কি করতে হবে, 10 ইন্টু 10 ইনভার্স 3 1000 দিয়ে ভাগ দিলে এটা কি হয়ে যাবে, মোলারে কনভার্ট হয়ে যাবে। কারণ আমরা কি করতেছি, ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছি। বড় থেকে ছোট এককের দিকে গেলে গুণ করতে হয়, আর ছোট থেকে বড় এককের দিকে আসলে কি করতে হয়, ভাগ করতে হয়। ওকে, মোলারে আসছি। এখন দেখো তুমি চিন্তা করো এরপর কই যাওয়া উচিত, তোমার ফাইনাল টার্গেট কি, মিলিগ্রাম। মিলিগ্রামে আসার জন্যই মোলার যেটা আছে এটাকে আগে নেওয়া উচিত হচ্ছে গ্রামে। তো আমরা গ্রামের রিলেশন তো জানি, এই যে n ইকুয়ালস টু W/m। তার মানে তুমি কি করবা, কি বের করতে চাচ্ছ এখানে, ভরটা, তার মানে W, n কে গুণ দিবা m দিয়ে। তাহলে এই যে মোলার মানে কি আসলে, মোল না, পার লিটারের জন্য হিসাব করতেছো না, সো মোলার মানেই তো মোল এখানে। তো মোলকে নিতে যাচ্ছ গ্রামে, তার মানে গুণ দিতে হবে এই যে ক্যাপিটাল এম দিয়ে, যেটা হচ্ছে কি আমাদের আণবিক ভর। আবার একটা জিনিস দেখে কনফিউজ হয় না, আমরা ওই যে মোলারিটিকেও এম দিয়ে লিখি, আবার আণবিক ভরকে এম দিয়ে লিখি, সো এটা কিন্তু এখানে হচ্ছে আণবিক ভর। সো আলটিমেটলি কি করবো, এই যে 10 ইন্টু 10 ইনভার্স 3, এই মোলকে যদি গ্রামে নিতে চাই কি দিয়ে গুণ করতে হবে, 180। কারণ কি, গ্লুকোজ নিয়ে কথা বলছি, আর বলছি তো গ্লুকোজটা একটু মনে রাখলে আমাদের কাজ করা সুবিধা হয়ে যায়, এই জন্য এটাকে 180 দিয়ে গুণ করলাম। ওকে, এখন আমরা কই আছি, মোলটা আমাদের কি কনভার্ট হয়ে গেল গ্রামে। আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আরেকটু দূরে আছি, গ্রামকে এবার নিতে হবে মিলিগ্রামে। সো কি করা যায়, এই যে 10 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 180, গ্রামকে যদি মিলিগ্রামে নিতে চাই তার মানে 10 কিউব। সো পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, 10 কিউব 10 ইনভার্স 3, কাটাকাটি করলে কত থাকে, 180 ইন্টু 10। আর দেখো ছোট্ট একটু কাজ বাকি, লিটারকে ডেসিলিটারে নেওয়া খুবই ইজি কাজ, এই জন্য এটা নিয়ে আগে বদার করি নাই। 1 লিটার সমান হচ্ছে 10 ডেসিলিটার। তার মানে এই যে ভ্যালুটা আসছে না, কত আসছে এখানে, এই যে 10 ইন্টু 180, বাকিটা তো কাটাকাটি চলে গেছে। নিচে 1 লিটারের জায়গায় যদি ডেসিলিটার লিখো হবে 10 ডেসিলিটার। আর উপরেটাকে তুমি কিসে কনভার্ট করছো, এই যে 1000 দিয়ে যখন গুণ করলা, গ্রামকে আবার কিসে কনভার্ট করছো, মিলিগ্রামে। তার মানে কাজ শেষ, উপরেরটা হয়ে গেল মিলিগ্রামে, এই যে ওরা যেটা চাইছে, নিচেরটা হয়ে গেল ডেসিলিটারে। সো এই 10 কাটাকাটি, আনসারটা শুধু থেকে যাবে 180। কারেক্ট আনসার হচ্ছে আমাদের 180। ওকে, ওকে, আমরা চলে আসছি আমাদের লাস্ট প্রবলেমে। এখানে কি বলা, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 5 মিলিমোলার ppm এককে, আগেরটা থেকে কাজ কমই, অল্প একটু কাজ কম, মিলিগ্রাম পার লিটার। আর এটা কি মিলিমোলার, তার মানে এটা হচ্ছে 5 মিলিমোল পার লিটার। বাকি সবটা একই, তাই না? তার মানে লিটারকে নিয়ে এবার কোনো চিন্তা করতে হবে না, আমি জাস্ট মিলিমোল থেকে মিলিগ্রামে যাওয়া, একদম হুবহু আগের মতো। দেখো এই যে প্রথম কাজ, 5 মিলিমোল, মিলিমোল মানে কি, 5 ইন্টু 10 ইনভার্স 3 মোল। আবার এটাকে যদি গ্রামে নিতে চাই কি করতে হবে, 5 ইন্টু 10 ইনভার্স 3, গ্লুকোজ নিয়ে কথা বলতেছি না, তার মানে 180, 180 দিয়ে গুণ। মোলকে গ্রামে নিলে এই যে গ্রাম হয়ে যাবে, রাইট? একটু আগের ফর্মুলাটা। এবার গ্রামকে দেখো ধাপে ধাপে যাচ্ছি, কি কি করছি, মোল থেকে মিলিমোল, থেকে মিলিমোল থেকে মোলে, মোল থেকে গ্রামে, লাস্ট ডেস্টিনেশন কি, গ্রাম থেকে মিলি গ্রামে যাওয়া। তাহলে কাজ শেষ, কারণ নিচে লিটার আগে থেকে ঠিকঠাক আছে। ওকে, তাহলে করে ফেলি আমরা, কি লিখবো এটা, 5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 180 ইন্টু, গ্রামকে মিলিগ্রামে নিলে কত দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ। তাহলে এই যে এটা কাটাকাটি, আর একটু আগে আমরা ক্যালকুলেশনটা করে আসছিলাম তাই না, 180 কে 5 দিয়ে গুণ, সেটা হিসাব করলে আগে একটা প্রবলেম এরকম ছিল, এটা আসবে 900। সো 900 হয়ে গেল আমাদের মিলিগ্রাম। আর লিটার তো ফিক্সডই আছে, লিটার নিয়ে কোনো বদারই করতে হবে না, এখানেও লিটার এখানেও লিটার। সো মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে ppm। সো কারেক্ট আনসার 900 ppm। ওকে, এই তো এটাই ছিল আমাদের এই লেকচারটা। তাহলে আমাদের ঘনমাত্রা শেষ হয়ে গেল দেখতে দেখতে। এন্ড আমরা এরপরে যে লেকচার গুলো আছে সেখানে জারণ বিজারণ আর হচ্ছে অ্যাসিড ক্ষার নিয়ে আলোচনা করবো। এন্ড খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই লেকচারটা, ওই লেকচার গুলো বোঝার জন্য। দেখবা যে এখানে যা যা আলোচনা করছি ঘনমাত্রা নিয়ে, সেটা ওইখানেও কম বেশি আমাদের চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ, আমরা এই লেকচারটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।